আসসালামু আলাইকুম সবাইকে। কী অবস্থা সবার? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের সাথে আমাদের মেডিকেল কোর্সের সর্বশেষ ক্লাস অফিসিয়ালি এবং জিকের সর্বশেষ ক্লাস নিয়ে এখন হাজির হয়েছে তোমাদের সামনে। আজকের ক্লাসের টপিকটা হচ্ছে, তোমরা পিছনে বোর্ডে দেখতে পাচ্ছ যে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাম্প্রতিক তথ্যাবলী। তো সাম্প্রতিকের অনেক অনেক ঘটনা ঘটছে এই 2024 সালে। তো মোটামুটি সব ধরনের ঘটনায় আমরা কভার করার চেষ্টা করব। তো যদি কোনো কিছু বাদ পড়ে তোমরা একটু নোটিফাই করে দিবা। তারপরে এখানে মোটামুটি সবই আছে। তো তোমাদেরকে আগে একটু বলে নিই, এটা কিন্তু কোনো নর্মাল ক্লাস স্লাইড না, এটা হচ্ছে একটা পিডিএফ, মানে এটা সম্পূর্ণ আমার বানানো আর কি একটা পিডিএফ। এখানে বিভিন্ন ধরনের তথ্য কালেক্ট করা আছে, বাট আমি চাইছিলাম কি এটা নিয়ে সুন্দর করে মানে ছবি টবি দিয়ে একটা ছোট্ট বইয়ের মতো করে তোমাদেরকে দিতে, বাট আমাদের সময় স্বল্পতার কারণে সেটা পসিবল হয় নাই। তো আমি তোমাদেরকে এই পিডিএফটা দিয়ে পড়াবো এবং এই পিডিএফের অনেক অনেক তথ্য আছে, সব লাগবে না, আমি তোমাদেরকে এই পিডিএফটা দাগাই দিব, বুঝছো? যেই লাইনগুলো তোমার মনে রাখতে হবে সেই লাইনগুলো আমি তোমাকে এই পিডিএফ থেকে দাগায়ে সুন্দর করে ক্লাসের পরে মানে ক্লাসের সাথে আমি আপলোড করে দিব। তোমরা এই ফাইলটা ডাউনলোড করে পড়বা, ঠিক আছে? তো কথা না বাড়ি আমরা ক্লাসে যাই, ঠিক আছে? এখানে হচ্ছে আমাদের টপিকগুলো দেওয়া আছে, আমরা কী কী পড়বো আজকে দেখো। আমরা পড়বো হচ্ছে 1 নম্বরে কোটা সংস্কার আন্দোলন সম্পর্কে। তারপরে পড়বো হচ্ছে এই কোটা আন্দোলন সংস্কারের যে বিস্তারিত, প্রথমে প্রেক্ষাপট, কী কারণে কোটা আন্দোলন শুরু হয়েছিল, তারপরে এর আগে হয়েছে কিনা, তারপরে কেন বা এই আন্দোলন, তাই না, কোটা জিনিসটাই বা কী, এই জিনিসগুলা। তারপর হচ্ছে আমরা যে বিরাট একটা আন্দোলন করলাম মানে জুলাই মাসটাতে আর কি, এবং আগস্টের কিছুদিন, কিন্তু ওটাকে আমরা হচ্ছে জুলাই হিসেবে কনভার্ট করে নিয়েছি, তাই না? আমরা কিন্তু ওই যে 5 আগস্ট বলি না, আমরা কিন্তু বলি 36শে জুলাই। তার মানে আমরা আন্দোলনটাকে জুলাই আন্দোলন নামে কিন্তু মানে অলরেডি নামকরণ করে ফেলছি। তারপরে এই আন্দোলনে নিহত আহত কতজন, এগুলো সম্পর্কে আমরা পড়ব। তারপরে হচ্ছে মাচ্ছন্যায়, এই কথাটা তোমরা হয়তো আমার যে প্রাচীন বাংলার ইতিহাস আছে ওই ক্লাসটাতে শুনছো আর কি, এবং আমি বলছিলাম মাচ্ছন্যায় মানে কি, মানে হচ্ছে বিশৃঙ্খল অবস্থা। আমাদের 5 আগস্টে যে তোমার সরকার পতন হয়, তারপরে নতুন সরকার কিন্তু শপথ নেয় 8 আগস্টে, মানে মাঝখানে কিন্তু 2 থেকে 3 দিনের মতো একটা গ্যাপ ছিল, এবং ওই গ্যাপের মধ্যে কিন্তু সারা দেশে একটা অরাজকতার মতো পরিবেশ তৈরি হয়েছিল, তাই না? সো এই জিনিসটাই কিন্তু মাৎসন্যায় হিসেবে আমি নামকরণ করছি। তারপর আসলে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয় কিন্তু তোমার এই যে 8 তারিখে শপথ নিল, তার আগে কিন্তু পরিকল্পনা চলে, এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে গঠন আছে, কয়জন উপদেষ্টা আছে, বিভিন্ন সময় বিভিন্ন জন আসছে, এই জিনিসগুলো আমরা পড়বো। তারপর আমাদের সরকারের প্রধান উপদেষ্টা হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কেও পড়বো। এরপরে আসা হচ্ছে সাম্প্রতিক বাংলাদেশে প্রথমে আছে সাম্প্রতিক স্বাস্থ্য। এখন আমি তোমাদেরকে এর আগে সাম্প্রতিক স্বাস্থ্য বিষয়ে কিন্তু মাঝে মাঝে একটা একটা করে নোট দিছি, হ্যাঁ, ওগুলো তোমরা তো পড়বা অবশ্যই। ওগুলো আমি এই কারণে এখানে অ্যাড করি না, কারণ ওগুলো আলাদাভাবে তোমাদেরকে নোট দেওয়া আছে। এই সাম্প্রতিক স্বাস্থ্যের নোটটা তোমরা পড়বা, তার সাথে আরও কিছু স্বাস্থ্য অ্যাড হয়েছে যেগুলো আমি হচ্ছে একবারে এটাতে নিয়ে আসছি, আর ছোটো করে নোট বানাই নাই, ঠিক আছে? তারপরে দেখো শিক্ষা ব্যবস্থা আছে, সাম্প্রতিক খেলাধুলা আছে। এই টপিকটা কিন্তু ইম্পর্টেন্ট, আমরা প্রশ্ন আসতে দেখি, সাম্প্রতিক থেকে প্রশ্ন আসলে খেলাধুলা থেকে একটা আসেই। তারপরে দেখো তথ্য প্রযুক্তি, তারপরে শিল্প সংস্কৃতি, পরিবহন, যোগাযোগ ব্যবস্থা, মানে মোট কথা বাংলাদেশে যে সাম্প্রতিক ঘটনাবলী আছে এগুলো। তার সাথে দেখো পুরস্কার পদক, এখানে কিন্তু আমি তোমাদের বাংলাদেশের ভিতরে যে কয়টা পুরস্কার পদক আছে, যেমন হচ্ছে স্বাধীনতা পদক, 21শে পদক, এগুলো কিন্তু প্রতি বছরই ঘোষণা করা হয়, ঠিক আছে? এর পাশাপাশি তোমাদের যে আন্তর্জাতিক যে পদকগুলো আছে, যেমন 1 নম্বরে যেটাকে ধরা হয় সেটা হচ্ছে তোমার নোবেল পুরস্কার। তো নোবেল প্রাইজ 2024 এটা সম্পর্কে কিন্তু এই বইয়েও আছে, প্লাস তোমাদেরকে আমি আলাদাভাবে একটা নোট দিছি। তারপর দেখো নবনিযুক্ত ব্যক্তিবর্গ, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ কিন্তু পতনের পরে পালায়ে গেছে এবং নতুন করে মানুষকে নিয়োগ দেওয়া হয়েছে। যেমন আমরা জানি সব জায়গাতে কিন্তু প্রায় তোমার প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, এরকম উপাচার্য, এরা কিন্তু সবাই চেঞ্জ হয়েছে, তাই না? নতুন কে কে আসছে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কোনগুলা, এগুলো কিন্তু আমি তোমার এই নোটে নিয়ে আসছি। তারপরে আরও কিছু বিবিধ বিষয়বলী আছে। তো আমরা আসলে এক কথায় কী কী আমরা পড়াবো আজকের ক্লাসে, এই জিনিসটা আমি একবার বলে দিলাম। এখন আসলে আমরা হচ্ছে বিস্তারিত আগাই। হ্যাঁ, কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপট, এই জিনিসটা আসলে কি পুরোপুরি একটা বইয়ের মতো, বুঝছো? এখন এত কিছু তো তোমার পড়তে হবে না বা এত কিছু মনেও রাখতে হবে না, কোনটুকু লাগবে আমি সুন্দর করে দাগানোটা তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে? এই নোটটা তো দাগানো হবে, কিন্তু এটা তোমাদের দেওয়া মানে দিলে কেমন হবে, মানে দেওয়াটা পসিবল না, মানে এখন যে অবস্থাতে আমি পড়াচ্ছি এখানে দাগানোটা আমার কাছে পাওয়া পসিবল না, বাট আমি আমার মতো করে দাগায়ে তোমাদের জন্য যেতটুকু ইম্পর্টেন্ট, ঠিক আছে, যেটুকু মনে রাখতে হবে ওইটুকু দাগায় তোমাদেরকে নোটটা আমি দিয়ে দেবো, ঠিক আছে?
আসো, কোটা সংস্কার আন্দোলন, কোটা মানে কি? কোটা মানে কোনো বিশেষ পন্থায় কাউকে নিয়োগ দেওয়া, তাই না? বা যে কোনো ক্ষেত্রে কাজে আসা বিশেষ কারো, হয়তো তোমার হচ্ছে আত্মীয় স্বজন হইতে পারে বা কারো বিশেষ চাহিদা থাকতে পারে, সেই অনুযায়ী তাকে হচ্ছে আমি রাষ্ট্রের বিভিন্ন কাজে নিয়ে আসবো, ঠিক আছে, যারা পিছায়া পড়ছে। যেমন হচ্ছে আমাদের পাশের দেশেই ইন্ডিয়াতে হচ্ছে তোমার যে বর্ণ, তাদের যে হচ্ছে জাত প্রথা আছে, হিন্দুদের জাত প্রথা আছে, এটা কিন্তু খুবই মারাত্মকভাবে দেখা যায়, ঠিক আছে। এই জাত প্রথার কারণে দেখা যায় যে যারা নিচু জাতের তাদেরকে তারা কোনো কাজেই দেয় না, ঠিক আছে। আর যারা উঁচু জাতের তারা দেখা যায় সরকারি সব ধরনের পজিশন নিয়ে আসে। এটা কয়েকদিন আগেও ছিল, এখনও আছে বিভিন্ন অঞ্চলে, ঠিক আছে। তো যারা নিচু জাতের তাদেরকে যদি আমি একটু সাহায্য করতে চাই, তাহলে কি করতে হবে? তারা তো এমনিতেই সব জায়গাতেই কিন্তু আন্ডার এস্টিমেটেড, তাই না? এই জন্য তাদেরকে একটা বিশেষ সুবিধা দেওয়া হয়, যেটার কারণে তারা সামনে আগাইতে পারে। যেমন আমাদের ক্ষেত্রেই দেখো না কেন, আমরা যে হচ্ছে ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, বিভিন্ন যে বোর্ডগুলো আছে, তাদের যে হচ্ছে তোমার এসএসসি এইচএসসিতে যে সুবিধা বা যে পরিমাণ আমরা এ প্লাস পাই, সেই তুলনায় কিন্তু আমাদের যে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল আছে, যেখানে উপজাতিরা আছে, তারা কিন্তু ওই পরিমাণ সুযোগ সুবিধা পায় না। তাদের স্কুল কলেজের সংখ্যাও কিন্তু অনেক কম, তারা পড়াশোনার সুযোগও পায় অনেক কম। তাদেরকে যদি আমরা হচ্ছে একটু সুযোগ সুবিধা দেই, তাহলে কিন্তু তারা অনেক দূর আগাইতে পারে। এবং আমাদের পক্ষেও দেখো, তুমি যখন মেডিকেলে চান্স পাবা, তোমার পক্ষে কিন্তু হচ্ছে ওই উপজাতিদের মধ্যে যে তোমাকে যখন পোস্টিং দেওয়া হবে, তুমি কিন্তু ওখানে যে ভালোভাবে তুমি জব করতে পারবে না, তাদের ভাষাও তুমি ঠিকভাবে বুঝতে পারবে না। তো তাদের মধ্যে থেকে আমাকে কিন্তু কাউকে নিয়োগ করতে হবে যারা হচ্ছে তাদের সেবা দিতে পারবে। সেই কারণে কিন্তু উপজাতি কোটাটা একটা মানে উচিত আর কি, এটা হচ্ছে যথাযোগ্য কোটা, তাই কি না? তো দেখো, আমাদের এই যে কোটা ব্যবস্থা কিন্তু বাংলাদেশ চালু হওয়ার পরেই শুরু হয়েছিল। দেখো এখানে একটা জিনিস মার্ক করা যায়, দেখো 1972 থেকে 1976 সাল পর্যন্ত, মানে আমাদের স্বাধীনতার পর 1972 থেকে 76 পর্যন্ত 20%, অনলি 20% কি হতো, নিয়োগ হতো মেধার ভিত্তিতে। তার মানে বাকি পুরাটাই কোটা, ঠিক আছে। কারা কোটার অধিভুক্ত ছিল? যারা হচ্ছে মুক্তিযোদ্ধা ছিল, সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে, তারা কিন্তু এই কোটার অধিভুক্ত ছিল। তারপরে দেখো 1976 সালে দেখলো যে না, মেধার ভিত্তিতে খুবই কম নিয়োগ হয়ে যাচ্ছে, সেই কারণে মেধার ভিত্তিতে নিয়োগ 40% করা হলো। এই জিনিসটা 1985 পর্যন্ত ছিল। তারপরে 85 সালে কি করলো, আর একটু বাড়ালো, 45% এখন মেধার ভিত্তিতে, বাকি 55% হবে হচ্ছে তোমার কোটার ভিত্তিতে। তারপরে 2012 সালে লেটেস্ট, সেটা হচ্ছে প্রতিবন্ধীদের জন্য আরেকটা স্পেশাল 1% কোটা চালু করলো। এই কারণে কি হলো, মেধা ভিত্তিক যে নিয়োগ আছে সেই জিনিসটা 44% আসলো। এবং আমরা হচ্ছে বিভিন্ন সময় শুনে আসছি যে 56% কোটা, 56% কোটা। এই যে দেখো কিভাবে 56% কোটা আসছে, এখানে দেওয়া আছে। ওকে, দেখো মুক্তিযোদ্ধাদের সন্তান সন্ততি বা হচ্ছে নাতি নাতনি, তাদের জন্য কোটার পরিমাণ 30%, অনেক হিউজ। মহিলা কোটা 10%, জেলা কোটা 10%, উপজাতি 5%, প্রতিবন্ধী 1%। এই টোটাল 56% কোটা আমাদের দেশে চালু ছিল, এখন নাই। আমরা আন্দোলনের মাধ্যমে এই জিনিসটাকে সংস্কার করে ফেলছি, এই কারণে নামটা হচ্ছে কোটা সংস্কার আন্দোলন। ওকে, এবার দেখো কোটা সংস্কারের দাবিতে হচ্ছে ছাত্র সমাজ কিন্তু এর আগেও প্রতিবাদ করছে, মানে এটাই কিন্তু প্রথম কোটা আন্দোলন না, এর আগেও দুইবার হয়েছে। কখন হয়েছে? একটা হচ্ছে দেখো এই যে 2013 সালে, 2013 সালের জুলাই মাসে, দেখো আন্দোলনের সময়টা আবার এই জুলাই মাসেই, দেখছো 2013 সালের জুলাই মাসে সর্বপ্রথম এই আন্দোলন শুরু হয়। কিভাবে? দেখো 34তম বিসিএস প্রিলিমিনারি ফলাফল দেয়, যেটাতে হচ্ছে সবাই ধারণা করছিল এখানে প্রশ্ন ফাঁস হয়েছে অ্যান্ড কোটার ভিত্তিতে নিয়োগ এটা অনেক বেশি পরিমাণে হয়েছে। এই কারণে এই পরীক্ষার ফলাফল পুনর্মূল্যায়নের জন্য মানুষজন রাস্তায় নামছিল, শিক্ষার্থীরা মিছিল অবরোধ করছে, অ্যান্ড এটাই হচ্ছে ধরা হয় যে প্রথম কোটার বিপক্ষে আন্দোলন, ঠিক আছে। কিন্তু এই আন্দোলনটা অত সফলও হয় নাই, খুব বেশি তোমার হচ্ছে মিডিয়ার সামনেও আসে নাই, ঠিক আছে। এটা জাস্ট ঢাকার মধ্যেই মানুষজন জানতো, তার বাইরে খুব একটা ছড়ায় নাই। কারণ তোমরা জানো 2013 সালের তোমার হচ্ছে খুবই ভয়াবহ একটা অবস্থা চলতেছিল দেশে, মানে দেখো তোমার ককটেল বোমা এসব যে কাহিনী, ছোড়াছড়ি, মানুষ নিহত হচ্ছিল, এসব কিন্তু 2013 সালের ঘটনা। তখন আমি হচ্ছে ক্লাস 5-এ যে মানে প্রাইমারি স্কুল সার্টিফিকেট পরীক্ষা দিচ্ছিলাম, পিএসসি পরীক্ষা। সেই সময় তোমার হচ্ছে আমার পরীক্ষা পিছাচ্ছিল, একটা পরীক্ষা শুক্রবারেও দেওয়া লাগছে আমাকে, এক সপ্তাহ পরে, এরকম অবস্থা চলতেছিল। তো তারপরে আসো 2013 সালে তো গেল, এটা কিন্তু অসফল, এটা তেমন নামও হয় নাই, কেউ জানেও না অনেকে।
তারপরে দেখো 2018 সালেরটা সবাই জানে যে কোটা সংস্কার আন্দোলন খুবই বেগবান হয় 2018 সালে। 2018 সালে যে কোটা সংস্কার আন্দোলন আছে, এই জিনিসটাতে নেতৃত্ব দেয় একজন, তার নাম হচ্ছে ভিপি নূর। তোমরা সবাই হয়তো নাম জানো যে ভিপি নুরুল হক নূর। তার নেতৃত্বে কিন্তু বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ নামে একটা দল বা সংগঠন তৈরি হয়, যে জিনিসটা তোমার এই আন্দোলনটাকে নেতৃত্ব দেয়। এবং তাদের লক্ষ্য ছিল সরকারি চাকরিতে যে 56% কোটা আছে, এই জিনিসটা যাতে না থাকে, এই জিনিসটা কমে আসে। তো দেখো তারা হচ্ছে আন্দোলন করতে থাকে, যার কারণে এই দেখো অক্টোবর মাস, তারা কিন্তু ফেব্রুয়ারি থেকে আন্দোলন শুরু করে। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরে এসে তোমার হচ্ছে বাংলাদেশ সরকার কি করে, একটা পরিপত্র জারি করে যে আসলে সরকারি যে চাকরির নিয়োগে এখানে কোটা ব্যবস্থাটা বাতিল করা হবে, এবং বাতিল করে নতুন একটা নিয়ম চালু করা হবে, এই বিষয়ে একটা পরিপত্র দেয়। অ্যান্ড লাস্ট মোমেন্টে এসে এই বছর যেটা দেয় সেটা হচ্ছে প্রজ্ঞাপন। এখন পরিপত্র আর প্রজ্ঞাপনের পার্থক্য কি দেখো, এখানে তোমার হচ্ছে দুইটার ইংরেজি দেওয়া আছে। প্রজ্ঞাপনের ইংরেজি হচ্ছে গ্যাজেট, আর পরিপত্রের ইংরেজি হচ্ছে তোমার সার্কুলার। এখন পরিপত্র কি? পরিপত্র হচ্ছে 2018 সালে দিছিল। পরিপত্রটা হচ্ছে যে কোনো ধরনের জনবিরোধ লাগছে কোনো একটা বিষয়ে, মানুষজনের মত পার্থক্য আছে, সো এই ব্যাপারে ফিক্স করার জন্য একটা নির্দিষ্ট সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে দেওয়া হয়, এবং যে জিনিসটা জনসাধারণকে জানানো হয় হচ্ছে পরিপত্র প্রকাশ করে যে হ্যাঁ সরকার এই সিদ্ধান্তটা নিছে। বাট পরিপত্রটা হচ্ছে তোমার পরিবর্তনযোগ্য, নামের মধ্যে পরি আছে, সেটা কিন্তু পরিবর্তনযোগ্য। কে কে পরিবর্তন করতে পারে? এক, আদালত পরিবর্তন করতে পারে, দুই, সরকার পরিবর্তন করতে পারে। এখন সরকার তার সুবিধার স্বার্থে যে কোনো সময় এই পরিপত্রটা চেঞ্জ করে দিতে পারে। তো দেখা যায় যে হচ্ছে এই পরিপত্র 18 সালে চালু হইলেও এই যে 2024 সালের 5 জুন তারিখে এই যে কিছু স্পেশাল চাইল্ড আর কি, যারা হচ্ছে 7 জন মুক্তিযোদ্ধার সন্তান, তারা কি করছিল, তারা হচ্ছে হাইকোর্টে রিট করে, 2021 সালে রিট করে ফেলে যে হচ্ছে না, আমরা হচ্ছে মুক্তিযোদ্ধার কোটাটা ফেরত চাই। অ্যান্ড এই যে 5 জুন 2024 জাস্ট আমাদের জুলাইয়ের আগের মাসে যে বিচারপতি KM কামরুল কাদের, বিচারপতি খিজির হায়াত, বিচারপতির নাম লাগবে না, এরা কি করে, এরা হচ্ছে এই পরিপত্রটা বাতিল করে দেয়। 2018 সালে পরিপত্র হয়েছিল যে না কোটা ব্যবস্থা বাতিল, বাট এই পরিপত্রটাই বাতিল করে দিল 2024 সালের 5 জুন তারিখে। এখন পরিপত্র বাতিল মানে কি, আবার সে 56% কোটা ফেরত আসলো, তাই কিনা? এবং এই প্রেক্ষিতে তোমার হচ্ছে এই জুলাই মাসের যে আন্দোলন, জুলাই মাসের আন্দোলনের প্রেক্ষাপট হচ্ছে এটা। অ্যান্ড জুলাই মাসে আন্দোলন করার পরে আমরা চাইলাম যে আমরা আর কোনো পরিপত্র চাই না, ঠিক আছে, আমরা চাই প্রজ্ঞাপন, যেটা সরকার কখনো চেঞ্জ করতে পারবে না। এটা সবার মত সাপেক্ষে আদালত চাইলে পরিবর্তন করতে পারে, বাট সরকার কখনোই চেঞ্জ করতে পারবে না, এই প্রজ্ঞাপনটা আমরা চাচ্ছিলাম। বাট প্রথমে হচ্ছে পরিপত্র দেওয়া হয়েছে, পরিপত্র চেঞ্জ করা যায় এবং চেঞ্জ করেও ফেলছে, এই জিনিসটাই সবার মনে আঘাত লাগছে। না, পরিপত্র আমরা আর চাই না, আমরা প্রজ্ঞাপন চাই। ওকে, এরপরে দেখো এই যে 6 তারিখে যে তোমার হাইকোর্ট রায় দিল, এই রায়টা পাওয়ার সাথে সাথেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা বিক্ষোভ শুরু করে দেয়। তারা জুন মাসের 9 তারিখেই কিন্তু এই রায়টা যে দিছে, যে পরিপত্র বাতিল করে দিছে, এই জিনিসটার জন্য স্থগিত চায় আদালতে হচ্ছে আবেদন করে ফেলে। বাট কি করা হয়, এই হাইকোর্টের রায়টা কি করে, বহাল রাখে, পরিপত্র বাতিলই থাকবে, আপিল বিভাগে শুনানির জন্য পাঠিয়ে দেয়। ছাত্ররা আরও বিক্ষোভ করে, অ্যান্ড অ্যাট লাস্ট জুলাই মাসের 1 তারিখেই তোমার হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তার ব্যানারেই হচ্ছে তোমার এই আন্দোলনের সূচনা হয়। তো আমরা এতক্ষণ কি পড়লাম, আমরা পড়লাম হচ্ছে এই আন্দোলনের প্রেক্ষাপটটা। ওকে, এবার নেক্সট আমরা আগাই। এখানে দেখো জুলাই টাইম লাইন দেওয়া আছে, ঠিক আছে। এখান থেকে জাস্ট কিছু কিছু ইম্পর্টেন্ট লাইন লাগবে, সব কিন্তু পড়া লাগবে না। বাট এই দেখো, তোমরা যদি পেজ সংখ্যা কাউন্ট করো, এই পেজে কিন্তু হচ্ছে 58টা, দেখছো, এই পিডিএফটার পেজ সংখ্যা 58, অনেকগুলো। তো এত যদি আমি আলোচনা করতে যাই, তোমাদের হচ্ছে 3-4 ঘন্টা চলে যাবে। তো আমি হচ্ছে সংক্ষেপে বলতেছি, আর তোমাদেরকে দাগায় দিব, ওই জিনিসটা তোমরা পড়ে নিবা। দেখো জুলাই টাইম লাইন, জুলাইয়ের 1 তারিখ থেকে আমরা ধরবো যে আন্দোলন শুরু হয়, এবং
এই আন্দোলন কাদের ব্যানারে শুরু হয়? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা হচ্ছে সংগঠন, যে জিনিসটা গঠন হয় হচ্ছে তোমার 1 তারিখেই, বাট এটা আত্মপ্রকাশ করে 1 তারিখে, এবং 4 তারিখে কি করা হয়, একটা কমিটি ঘোষণা করে। কমিটিতে ছিল 23 জন হচ্ছে সমন্বয়ক আর 42 জন সহ সমন্বয়ক, টোটাল 65 সদস্য। তো সর্বপ্রথম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কমিটি গঠন করা হয় সেখানে 65 জন সদস্য ছিল। ওকে, এরপরে আসো আমরা হচ্ছে তারপর আস্তে আস্তে আগাই। এখানে সব কিছু লেখা আছে, তোমরা একটু বিস্তারিত পড়ে নিতে পারো। হ্যাঁ, একবার জাস্ট রিডিং পড়ে নিবা, তাহলে তোমার কাহিনীটা চোখের সামনে ভিজুয়ালাইজ করতে পারবা। ওকে, তাহলে আমরা নিচের দিকে আগাই। দেখো, এই যে কিছু কিছু স্পেশাল লাইন আমি এখানেই মার্ক করে রাখছি। দেখো, এই যে কোটা পদ্ধতি বাতিলের জন্য যে সিদ্ধান্তটা দিছিল, মানুষজন হচ্ছে যে আপিল করছিল না কোটা পদ্ধতি বাতিল করো, স্টুডেন্টরা চাচ্ছিল কোটা পদ্ধতি বাতিল করতে, বাট হাইকোর্ট কী করে, এই সিদ্ধান্তটাকেই অবৈধ ঘোষণা করে দেয়। এবং কি বলছে এখানে, শুনানি না করে নট টুডে, মানে ওরা একদম অনীহা দেখাচ্ছে, না আজকে না, ঠিক আছে, তোমরা চলে যাও, ওটা অবৈধ, তোমরা যেটা দাবি করছো ওটা অবৈধ, আমরা পরিপত্র বাতিলই রাখবো। হ্যাঁ, এরকম একটা সিদ্ধান্ত দিছিল। এই জিনিসটা দেয় হচ্ছে 4 জুলাই তারিখে। ওকে, এরপরে আসা হচ্ছে বাংলা ব্লকেট। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম শব্দ। মানে আমাদের এই আন্দোলনে কিছু কিছু স্পেশাল শব্দ ব্যবহার করা হয়, এই শব্দগুলাই মানুষজনকে আসলে অনুপ্রেরণা দিছে। তো এই শব্দগুলার আমি বোল্ড করে দিছি এখানে। তার ভিতর প্রথম শব্দটা হচ্ছে বাংলা ব্লকেট। বাংলা ব্লকেট কবে চালু হয় এ সম্পর্কে তোমরা হয়তো বিভিন্ন কোচিংয়ে পরীক্ষাতে প্রশ্ন পাইছো। বাংলা ব্লকেট চালু করা হয় 7ই জুলাই তারিখে। ঠিক আছে, এটা কি বাংলা ব্লকেট কি, অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা সব বর্জন করে নিজ নিজ শহরের যে স্পেশাল যে পয়েন্টগুলো আছে, মানে সেন্টার আর কি, মানে সেন্টার পয়েন্ট, এই জায়গাগুলোতে ব্লক করে রাখা, এই জিনিসটা হচ্ছে বাংলা ব্লকেট। এটা সর্বপ্রথম 7 জুলাই চালু করা হয়। 7 জুলাই থেকে 12 জুলাই পর্যন্ত সারা দেশে এই বাংলা ব্লকেট পালিত হয়, বা বাংলা ব্লকেট কর্মসূচি স্টুডেন্টরা করে। ওকে, এরপরে আমরা সামনে আগাই। এখানে দেখো তেমন কিছু ইম্পর্টেন্ট নাই, বাট জাস্ট টাইম লাইনটা তোমরা একবার রিডিং দিবা। ওকে, এরপরে এই যে এই কথাটা কে, শেখ হাসিনা যে বলছিল যে হচ্ছে রাজাকারের নাতিপুতিরা যে চাকরি পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না, এই ডায়লগটা শেখ হাসিনা কবে দেয়? শেখ হাসিনা দেয় হচ্ছে 14ই জুলাই তারিখে। ঠিক আছে, 14ই জুলাই এই যে কোটা নিয়ে গণভবনে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন যে মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা না পেলে তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? আমার প্রশ্ন দেশবাসীর কাছে, রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না, অপরাধটা কি? ঠিক আছে, এই জিনিসটা শোনার পরে স্টুডেন্টরা একদম পুরো খেপে যায় যে স্টুডেন্টদেরকে রাজাকার বললো। তখন তারা হচ্ছে ব্যঙ্গ করে স্লোগান দেয়, এবং ওই দিনে এই স্লোগানের উৎপত্তি, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। আর একটা ডায়লগ হচ্ছে বা আরেকটা স্লোগান, সেটা হচ্ছে চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। ওকে, এখন স্টুডেন্টরা এত বাড়াবাড়ি করতেছে, তার কারণে আমাদের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, তিনি হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ হামলা করে, তাদেরকে লেলিয়ে দেয় এবং প্রকাশ্যে হুমকি দেয় যে যারা হচ্ছে এসব কথা বলে তাদের শেষ দেখিয়ে ছাড়বো। হ্যাঁ, দীপুমণি তিনি আরেকটু সুশীল ব্যক্তি, তিনি আবার বলে হচ্ছে যারা নিজেদেরকে রাজাকার বলে পরিচয় দেয় তাদের মানে পতাকা মাথায় নিয়ে অধিকার নাই, তারা পতাকা মাথায় নিয়ে তারা আন্দোলন করবে এই অধিকার তাদের নাই, তারা নিজেদেরকে রাজাকার বলে পরিচয় দিচ্ছে। ঠিক আছে, এরপরে আসা হচ্ছে সেই স্পেশাল ডে, সেটা হচ্ছে 16ই জুলাই। এই দিনের পর থেকে আসলে আন্দোলন পুরোপুরিভাবে বেগবান হয়। কারণ কি, এই দিনে হচ্ছে আমাদের প্রথম শহীদকে পাওয়া যায়। আর একটা কাহিনী বলি, আমি তো হচ্ছে আন্দোলনকালীন সময় আমি ঢাকাতে অবস্থান করতেছিলাম, আর আমি হচ্ছে রোজ আন্দোলনে যাওয়া পাবলিক আর কি। ঠিক আছে, আমি 16 তারিখে আমাদের যে হচ্ছে ঢাকা মেডিকেল কলেজের ফজলে রাব্বি হল আছে, ফজলে রাব্বি হলের গেট বন্ধ করে রাখা হয়েছিল। ছাত্রলীগের কিছু
গুন্ডা পান্ডা ছেলেপুলে তারা ছিল, তারা হচ্ছে গেট বন্ধ করে রাখতেছিল। অ্যান্ড যারা যারা হচ্ছে তোমার আন্দোলনে গেছে তাদের নাম লিস্ট করা সহ ওই দিন সন্ধ্যায় শোনা গেছে যে কারো কারো গায়ে হাতও তোলা হয়েছে। হ্যাঁ, তো আমি হলে ছিলাম না, আমি বাসায় ছিলাম, সেই কারণে আমি বের হইতে পারছিলাম। অ্যান্ড আমি বের হয়ে তোমার হচ্ছে সন্ধ্যার দিকে ভাবছিলাম আমাদের ডিএমসির যে জরুরি বিভাগ আছে ইমার্জেন্সি, ওখানে তো মানুষজন ছাত্রলীগের যে পরিমাণ তাণ্ডব, সবাই আহত হয়ে তো ইমার্জেন্সিতেই আসবে, ঠিক আছে। ইমার্জেন্সিতে সবাই আসতেছিল অ্যান্ড আমি ইমার্জেন্সিতে ছিলাম। ওখানে কিছুক্ষণ থাকার পরে দেখি ওখানে পর্যন্ত ছাত্রলীগের পোলাপান চলে আসছে। অ্যান্ড যারা হচ্ছে আহত তাদেরকে চিকিৎসা যাতে না দেয় এই জন্য ডাক্তারদের হুমকি ধামকি দিচ্ছিল। ডাক্তারদের কী কাজ? ডাক্তারদের কাজ হচ্ছে আহতদের সেবা দেওয়া, বাট ছাত্রলীগের যে গুন্ডা পান্ডা আছে তারা এসে তাদেরকে হুমকি দিচ্ছিল এবং হাসপাতালের মধ্যে ঢুকে মারামারি শুরু করছে। অ্যান্ড আমি তখন হচ্ছে একটু ফাঁকে চলে যাই, চানখারপুলের ওইদিকে ছিলাম। চানখারপুলের ওইদিকে তোমার হচ্ছে মানুষজন অগ্নিসংযোগ করতেছিল, ওই জায়গায় আমি হচ্ছে কিছু ছবি তুলি। তার ভিতর হচ্ছে একটা ছবি আমার প্রথম আলো থেকে পুরস্কারও পাইছে, যে হচ্ছে তোমার আন্দোলনের যে ক্যামেরায় বিদ্রোহ নামে একটা ক্যাম্পেইন চালাচ্ছিল ওইটা। তো এরপরে ওখান থেকে আমি হচ্ছে টিএসসির দিকে যাই এবং টিএসসিতে দেখতে পাই যে হচ্ছে হেঁটে হেঁটে টিএসসিতে যাচ্ছিলাম, আর আমি তো সাধারণ স্টুডেন্ট, ওখানে সব ছাত্রলীগের লোকজন দিয়ে ভরা। 16ই জুলাই তোমার সন্ধ্যার দিকে, মানে বিকালের দিকে সন্ধ্যা, তখন হচ্ছে টিএসসি পুরো এলাকাটা তোমার হচ্ছে ছাত্রলীগের দখলে। তারা লাঠি সোটা নিয়ে তাদের যত ধরনের অস্ত্র আছে সবগুলো নিয়ে দাঁড়ায়। হ্যাঁ, যে কাউকে পাইলে তোমার হয়তো মেরে ফেলবে। বাট আমি ওখানে চুপি চুপি যে দাঁড়ায় ওদের সাথে একটু শুনলাম যে কী পরিকল্পনা, এরকম শুনে তারপরে আমি ফাঁক দিয়ে চলে আসছি। এই ছিল হচ্ছে 16 জুলাইয়ের আমার কাহিনী। বাট 16 জুলাইয়ের হচ্ছে ইম্পর্টেন্ট একটা ঘটনা হচ্ছে ওই দিনে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এর 12তম ব্যাচের স্টুডেন্ট, ইংরেজি বিভাগের, নাম হচ্ছেন আবু সাইদ। তিনি হচ্ছে এই যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভিত্তিক সমন্বয়ক কমিটি দেওয়া হয়েছিল, তিনি হচ্ছেন এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন সমন্বয়ক এই আন্দোলনের। তিনি হচ্ছে তার যে হচ্ছে সাহসিকতা, এটা সবাই দেখছো, তিনি হচ্ছে ক্যামেরার সামনে এরকম হচ্ছে হাত তুলে দিছিলেন, তাই না, মানে বুক পেতে দিছে। এবং ওখান থেকে কিন্তু হচ্ছে একটা ডায়লগ সবাই বলে না, বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছে গুলি কর। হ্যাঁ, তা আবু সাইদকে কিন্তু ওই দিন হত্যা করা হয়, মানে একদম ডিরেক্ট সবাই চোখের সামনে দেখছে পুলিশ গুলি করতেছে এবং গুলির আঘাতে কিন্তু সে মাটিতে লুটায় পড়ে। তাকে হাসপাতালে নেওয়া হয়, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে। কিন্তু পরবর্তীতে তার এই যে মরার ঘটনা, এটা কিন্তু হচ্ছে চেঞ্জ করারও চেষ্টা করা হয়েছিল, বুঝছো, যে বলা হয়েছিল যে না, এটা হচ্ছে পুলিশের যে গুলি রাখাতে সে মরে নাই, সে হচ্ছে আগে আহত হয়েছিল, এরকম ইটপাটকেল ইত্যাদি অনেক কিছুই লেখা হয়েছিল ভুলভাল। এটা হচ্ছে চাপে পড়ে, ঠিক আছে। পরে অবশ্য যে ডাক্তার হচ্ছে পোস্টমর্টম করছিল তিনি হচ্ছে স্বীকারও করছেন যে তাকে যে পরিমাণ প্রেশার দেওয়া হচ্ছিল, তাকে হুমকি ধামকি দেওয়া হচ্ছিল তার ফ্যামিলি নিয়েও, এই কারণে কিন্তু তিনি বাধ্য হয়েছিলেন। মানুষজন একটা জায়গাতেই দুর্বল, আসলে নিজের ফ্যামিলির কাছে আসলে দুর্বল। তোমাকে যদি তোমার ফ্যামিলিকে জিম্মি করে যে কোনো কিছু করতে বলা হয়, তুমি কিন্তু করে ফেলবা। তো এরকমই দেখো, তো ওই দিনে এখানকার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে আবু সাইদ সম্পর্কে। যে আবু সাইদ হচ্ছে প্রথম শহীদ। কখন মারা গেছে? 16ই জুলাই মারা গেছেন। তিনি কোন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট? বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রংপুরের বাসিন্দা, ঠিক আছে। আবু সাইদ সম্পর্কে বিস্তারিত এই বইয়ে লেখা আছে, মানে এই পিডিএফ নোটটাতেও লেখা আছে, তোমরা পড়ে নিতে পারো। এরপরে দেখো, চট্টগ্রামে ছাত্রলীগের সাথে আন্দোলনকারীদের মধ্যে 2 জন নিহত হয়। তার ভিতর একজন হচ্ছে তোমার ওয়াসিম আকরাম। তিনি হচ্ছেন ছাত্র দলের একজন নেতা ছিল এবং তিনি হচ্ছে চট্টগ্রামের প্রথম শহীদ, এবং তাকেও কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে আন্দোলনের প্রথম শহীদ বলা হয়। বাট সবার মতে হচ্ছে আবু সাইদ হচ্ছে প্রথম, অ্যান্ড সেকেন্ড হচ্ছে ওয়াসিম আকরাম। ওকে, ওয়াসিম আকরামকে বলা হচ্ছে বীর চট্টলার প্রথম শহীদ, মানে চট্টগ্রামের প্রথম শহীদ। এরপরে দেখো কমপ্লিট শাটডাউন। এই যে 16 তারিখে এরকম তোমার ঘটনা ঘটতেছিল যে হচ্ছে তোমাদের মানুষজন মারা গেল, হ্যাঁ, এর আগে কিন্তু হত্যাকাণ্ডের ঘটনা শোনা যায় নাই, নিহতের ঘটনা শোনা যায় নাই, জাস্ট শোনা গেছে আহত হচ্ছে, ধাওয়া পাল্টা ধাওয়া এগুলো হচ্ছে। বাট 16ই জুলাই শোনা গেল যে 3 জন বা 4 জনের মতো নিহতই হয়েছে। তো তখন আর কি করার, তখন কিন্তু সব কিছু অফ করে দেওয়া লাগবে। তো তোমরা তো এইচএসসি 24, তোমাদের যে এইচএসসি পরীক্ষা ছিল এটা কিন্তু স্থগিত করা হয়, ঠিক আছে। 18 তারিখে একটা পরীক্ষা ছিল তোমাদের, 16 তারিখে রাত্রে কিন্তু তোমার ঘোষণা দেওয়া হলো যে 18 তারিখের পরীক্ষাটা হবে না। তো তোমরা কিন্তু এটার সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত, ঠিক আছে, তোমরা সবাই এই ঘটনাগুলো জানো। তারপরে এই যে 17 তারিখে হচ্ছে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয়, যে সারা দেশে
শুধুমাত্র জরুরি পরিষেবা এবং হচ্ছে হাসপাতাল ছাড়া সব কিছুই বন্ধ থাকবে। এই জিনিসটাকে বলা হয়তো কমপ্লিট শাটডাউন। এই জিনিসটা 17 তারিখেই ঘোষণা করা হয়। অ্যান্ড এই দেখো এখানে একটা লাইন আছে যে গ্রামীণফোন সহ সকল ধরনের মোবাইল অপারেটরকে ইন্টারনেট সেবা বন্ধ রাখার জন্য নির্দেশ দেওয়া হয়। এবং এই দিনে হচ্ছে তোমার ইন্টারনেট বন্ধ হয়, যে মোবাইল ইন্টারনেট বন্ধ হয়, বাট তোমার হচ্ছে ল্যান্ডলাইন মানে ল্যান্ড যেটা ওয়াইফাই যেটা ওয়্যারলেস ওটা থাকতো, বাট ওটাও পরের দিন বন্ধ হয়ে যায়। ঠিক আছে, দেখো পরের দিন থেকে দেখো ঢাকা সহ সারা দেশে বিজিবি মোতায়েন করা হয়। বর্ডার গার্ড বাংলাদেশ, যাদের কাজ বর্ডার পাহারা দেওয়া, তারা দেশের মধ্যে চলে আসে মানুষজনকে, সাধারণ মানুষদেরকে মারার জন্য সরকারি আদেশে। হ্যাঁ, এরপরে দেখো রাত 9টার দিকে, এই 18 তারিখে রাত 9টার দিকে সারা দেশে সব ধরনের ইন্টারনেট একদম বিচ্ছিন্ন। তার আগের দিন মোবাইল অফ করছে এবং 18 তারিখে পুরোপুরি একদম সব ধরনের ইন্টারনেট সেবা বন্ধ করে দিল। এরপরে শুক্রবার দিন 19 জুলাই তখন শোনা গেল হচ্ছে তোমার এই যে বিআরটিএ, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি, এর ভবনে আগুন দেওয়া হয়। তারপরে হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্নজন অনেক ধরনের নাশকতা চলে। মানে ইন্টারনেট সেবা তো বন্ধ, এখন মানুষজন কি করবে? মোবাইল ফোনেই তো সাহায্য চাবে, তাই না? সাহায্য চাওয়ার উপায় কি? আমাদের জাতীয় জরুরি সেবা একটা নাম্বার আছে, সেটা হচ্ছে 999। এই 999-এ মানুষজন কল করা শুরু করে, না আমাদের এখানে একজন মারা যাচ্ছে বা হাসপাতাল বা অ্যাম্বুলেন্স যে কোনো কিছুর প্রয়োজন, ইন্টারনেট তো নাই। এখন যে কোনো উপায় হচ্ছে ল্যান্ডফোন বা ফোনে, মোবাইল ফোনে কল করা, এবং জাতীয় জরুরি সেবা যেটা 999-এ মানুষজন কল করা শুরু করে। অ্যান্ড এই 19 জুলাই তারিখে 999-এ সর্বোচ্চ পরিমাণ ফোন কল আসে, একদিনে 48,000 কল আসে। এবং সারা দেশে বিভিন্ন গণমাধ্যম থেকে, তখন তো ইন্টারনেট বন্ধ, গণমাধ্যমে মেইন ভরসা, বাট গণমাধ্যমের খবরগুলো কতটা তোমার হচ্ছে সত্য, এই জিনিসটা নিয়েও প্রশ্ন আছে। বাংলাদেশে হলুদ সাংবাদিকতার অনেক প্রচলন আছে, তারপরেও 55 থেকে 56 জনের মৃত্যুর খবর প্রকাশিত হয়। অপ্রকাশিত তো অনেক আছে, মানুষজন অনেক মারা গেছে। দেখো এই দিনে তোমার হচ্ছে নরসিংদীতে কারাগার ভাঙচুর হয়। কারাগার থেকে কয়েদিরা পালায়ে যায়, অ্যান্ড পরবর্তীতে আবার কিছু কয়েদি এসে তোমার আত্মসমর্পণ করে, আর অনেকে হচ্ছে পালানোই থাকে। ওকে, তারপরে এই দিনে দেখো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম এবং হচ্ছে নুরুল হক নূর, যে হচ্ছে তোমার গণ অধিকার পরিষদের সভাপতি, তাকে কিন্তু আটক করে এই দিনে। এরপরে 20 তারিখে তেমন কোনো ঘটনা নাই, এখানে আছে তোমরা পড়ে নিবা। 21 তারিখে এই যে এত বেশি মানুষজন খেপা, যে কোনোভাবেই তাদেরকে ঠেকানো যাচ্ছে না, রাস্তায় আসতেইছে, ইন্টারনেট অফ করে দেওয়া হলো। তারপরে হচ্ছে তোমার মানুষজনকে হত্যাও করা হলো, তাও কেউ পিছনে যাচ্ছে না, আরও মানুষের সংখ্যা বাড়তেছে। এই চাপে পড়ে তখন হচ্ছে বললো তোমাদের দাবি তো ছিল কোটা আন্দোলন, আচ্ছা বাবা আমরা কোটা আন্দোলন তোমাদের দাবি মেনে নিচ্ছি। হ্যাঁ, এইরকম মানার পরে সে কী করলো, আমাদের প্রধান বিচারপতি তখনকার ওবায়দুল হাসানের নেতৃত্বে 7 জন বিচারপতির একটা বেঞ্চ বসলো, এবং এটাতে 93% মেধা করা হলো। 7% থাকবে হচ্ছে আদার্স কোটা, 7%-এর মধ্যে মুক্তিযোদ্ধা 5%, আর ক্ষুদ্র নৃগোষ্ঠী হচ্ছে 1%, আর 1% হচ্ছে তৃতীয় লিঙ্গ প্রতিবন্ধী তারা। তো এই জিনিসটা করে তারা হচ্ছে আবার, ঠিক আছে, আবার একটা পরিপত্রের মতোই জারি করে। ঠিক আছে, অ্যান্ড স্টুডেন্টরা আরও খেপা, না আমরা তো পরিপত্রও চাই নাই, আমরা এইরকমভাবে যে আমরা যে কোটার সংস্কার চাবো এটাও চাই নাই। স্টুডেন্ট, আমাদের অনেক মানুষ মারা গেছে, দেখো এর আগে পর্যন্ত এখানে সরকারি মতেই কিন্তু প্রায় 100-200-র মতো মারা গেছে অলরেডি, মানে গণমাধ্যমের খবর মতেও। তারপরে এসে তোমার হচ্ছে কোটার সংস্কার করে দেওয়া হচ্ছে। তো এত মানুষের রক্তের মধ্যে দিয়ে তো আমরা কোটা সংস্কার চাই নাই, তাই না? এই জন্য মানুষজন, মানে আমাদের স্টুডেন্টরা আন্দোলন চালাইয়ে যায় যে না আমরা এটা শেষ দেখে ছাড়বো, আমাদের যে ভাইরা মারা গেছে তাদের বিচার না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালাই যাব। ঠিক আছে, এরপরে দেখো 22 জুলাই তারিখে কমপ্লিট শাটডাউন যে দিয়েছিল সরকারের পক্ষ থেকে, এটা স্থগিতের ঘোষণা দেওয়া হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঠিক আছে, কমপ্লিট শাটডাউন অফ। এরপরে হচ্ছে সরকারি তো ছুটি চলতেছিল, অ্যান্ড দেখা গেল স্টুডেন্টদের তোপে পড়ে 21 তারিখে ঘোষণা করলো, 23 তারিখে বাধ্য হইল, না তোমরা যেরকম চাচ্ছ আমরা পরিপত্রই জারি করলাম। পরিপত্র মানে কি? গেজেট প্রকাশ করলাম। ওকে,
এবং রাতের দিকে হালকাভাবে ঢাকা এবং চট্টগ্রামে ব্রডব্যান্ড চালু হয়। এখনও মোবাইল ফোন বন্ধ, মোবাইল ফোনের ইন্টারনেট বন্ধ। তারপরে দেখো 25 জুলাই 8টা বার্তা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে। তারপরে হচ্ছে 26 জুলাই হচ্ছে দেখো আমাদের যে সমন্বয়ক আছে, সমন্বয়কদের হচ্ছে তুলে নেওয়া হয় গণস্বাস্থ্যনগর হাসপাতাল থেকে অসুস্থ অবস্থায়। তারা কিন্তু আন্দোলনের মাধ্যমে বিভিন্ন সময় আটক করা হয়েছে তারা অসুস্থ, তারপরেও গণস্বাস্থ্যনগর হাসপাতাল থেকে সাদা পোশাকে, মানে পুলিশের পোশাকে না, ডিবি পুলিশ পরিচয়ে এসে তুলে নিয়ে গেছে 3জনকে, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, আবু বকর মজুমদার। তার ভিতরে এই 2জন কিন্তু বর্তমান হচ্ছে সরকারের উপদেষ্টা, নাহিদ ইসলাম আর হচ্ছে আসিফ মাহমুদ। এবং এই যে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট, এটার প্রধান ফটক হচ্ছে শহীদ রুদ্র তরুণ নামে শিক্ষার্থীরা নামকরণ করেন, কারণ তার আগের দিন হচ্ছে রুদ্র নামে একজন স্টুডেন্ট এই পুলিশদের গুলি চলাকালীন সময় পালাতে গিয়ে কিন্তু তিনি নিহত হন। ঠিক আছে, এরপরে দেখো 27 তারিখে সেনাবাহিনীরা কি করে, যে আরও একটু গভীরে চিরুনি অভিযান চালাবে, যেখানে যেখানে স্টুডেন্ট পাবো তাদেরকে ধরবো। এই গ্রেপ্তার করার জন্য তারা হচ্ছে ব্লক রেড, মানে বিভিন্ন ব্লকে ব্লকে ভাগ করে সব জায়গাতেই সেনা মোতায়েন করে স্টুডেন্টদের ধরে ধরে নিয়ে যাচ্ছিল। তো এই জিনিসটা চালু করা হচ্ছে 27 জুলাই তারিখে। ওকে, অ্যান্ড এই যে 27 তারিখে রাত 9টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরও 2জন সমন্বয়ক সার্জিস আলম এবং হচ্ছে হাসনাত আবদুল্লাহ, এই 2জনকে ডিবি হেফাজতে নেওয়া হয়। ওকে, তারপরের দিন নেওয়া হয় আরেকজনকে, তিনি হচ্ছেন আমাদের একমাত্র মহিলা সমন্বয়ক, তিনি হচ্ছেন নুসরাত তাবাসসুম, তাকেও তুলে নেওয়া হয়। অ্যান্ড এরপরে কি করা হয়, এরপরে কিন্তু তাদেরকে ধরে তোমরা সবাই দেখছো যে হচ্ছে বসায় তোমার হচ্ছে হারুনের ভাতের হোটেলে তাদেরকে খাওয়ানো হয়, এবং তারপরে পেপার সামনে দিয়ে নাহিদ ইসলাম তিনি হচ্ছেন যে আন্দোলনকে তুলে নেওয়ার একটা মানে ঘোষণা দেয় দেশবাসীর কাছে, যে না আমরা আন্দোলনটা স্থগিত করতেছি, এরকম একটা। কিন্তু এটা পুরোটাই ছিল চাপের মুখে। এটাও কিন্তু পরে অন্যান্য যে সমন্বয়ক ছিল যারা গ্রেপ্তার হয়নি তারা ঘোষণা করছে না সবাই আন্দোলন চালাইয়ে যান, কারণ এই জিনিসটা বন্দুকের মুখে মানে চাপের মুখে আমাদের সমন্বয়করা বলতে বাধ্য হয়েছেন। দেখো এখানে আছে এই যে রাত 10টার দিকে এই 28 তারিখে পুলিশ হেফাজতে থাকা 6 জন সমন্বয়ক ভিডিও বার্তার মাধ্যমে সকল প্রকার আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। এবং ওই দিনই অন্যান্য সমন্বয়করা কি করছে, উক্ত ভিডিও বার্তাটি হচ্ছে জিম্মি এবং নির্যাতন করে বাধ্য করানো হয়েছে বলে দাবি করে এবং আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেয়। ওকে, 29 জুলাই তারিখে হচ্ছে প্রতিটি ঘটনার স্বচ্ছ তদন্ত দাবি করে জাতিসংঘে 74 জন হচ্ছে নাগরিক বিবৃতি দেয়। ঠিক আছে, এবং পরের দিন আন্দোলনে যে নিহত ব্যক্তিরা আছে তাদের জন্য শোক পালনের জন্য সবাই কী করলো, মুখে লাল কাপড় বেঁধে চোখে কাপড় বেঁধে আর কি চোখে মুখে লাল কাপড় বেঁধে হচ্ছে ছবি তুলে অনলাইনে প্রচার করার একটা সিদ্ধান্ত নিল। অ্যান্ড এই জিনিসটা সবাই দেখছো, এখনও অধিকাংশ মানুষের প্রোফাইল লাল করা আছে এই কারণে। 30 তারিখে হচ্ছে এখানে একটা শব্দ আছে, যে শব্দগুলো হচ্ছে আমাদের আন্দোলনের অনুপ্রেরণার জায়গায় এরকম আরেকটা শব্দ, সেটা হচ্ছে মার্চ ফর জাস্টিস। মানে আমাদের ভাইদের কেন হত্যা করা হলো এটার বিচারের জন্য আমাদের স্টুডেন্টরা রাস্তায় নামলাম সবাই। এই জিনিসটা হচ্ছে মার্চ ফর জাস্টিস। এই জিনিসটার ঘোষণা দেওয়া হয় কয় তারিখে, 30 তারিখে, এবং এই কর্মসূচি পালন করা হয় তারপরের দিন 31 তারিখে। ওকে, এবং এই কর্মসূচি 31 তারিখে পালনের পরে সাথে সাথে আরেকটা কর্মসূচির ঘোষণা দেওয়া হয়, যেটার নাম হচ্ছে তোমার রিমেম্বারিং আওয়ার হিরোস, যারা হচ্ছে এই আন্দোলনে শহীদ হয়েছেন তাদের স্মরণে রিমেম্বারিং আওয়ার হিরোজ এই কর্মসূচিটা পালন করা হয়, ঘোষণা দেওয়া হয় এই দিনে আর কি, পরের দিন পালন করা হবে। অ্যান্ড দেখো আমাদের জুলাই মাস শেষ। ঠিক আছে, জুলাই মাস শেষ, এরপরে হচ্ছে জুলাইয়ের এক্সটেন্ডেড ভার্সন। ঠিক আছে, তার আগে তোমাদের জন্য 1 মিনিট বিরতি। অনেকক্ষণ পড়তে পড়তে হাঁপায় গেছো, এটুকু অ্যাবজর্ব করো। 1 মিনিটের পরে আমরা ফেরত আসতেছি এক্সটেন্ডেড জুলাই নিয়ে।
আচ্ছা, আমরা 1 মিনিট পর আবারও হাজির। এবার হচ্ছে জুলাইয়ের এক্সটেন্ডেড ভার্সন। আমরা জুলাই মাসের পরে আগস্ট মাস আসে, বাট আমরা আগস্টে এবার কাউন্ট করি নাই। আমরা 2024 সালের আগস্ট মাসের 5 তারিখ পর্যন্ত জুলাই কাউন্ট করে গেছি। তার মানে 31শে জুলাইয়ের পরে 32শে জুলাই, এটা আসলে 1 আগস্ট। এই দেখো, একদম চূড়ান্ত লেভেলের যে আন্দোলন সেটা হচ্ছে এই কয়েকদিনে হয়। আগস্টের 1 তারিখ, এই দিনে হচ্ছে রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি ঘোষণা করা হয়, মানে ঘোষণা করা হয়েছিল আগের দিন, এবং এই জিনিসটা পালন করা হয়েছে তোমার 1 আগস্ট বা 32শে জুলাই। ঠিক আছে, 6 জন সমন্বয়কে ছেড়ে দেওয়া হলো, এবং কি করা হলো, জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করা হলো ওই দিন সরকার থেকে। বাট আমরা সরকারকে নিষিদ্ধ করে দিছি পরে, তাই না? তারপরে দেখো 2 আগস্ট, এই দিনে কী করা হয়? এই দিনে হচ্ছে জুমার নামাজের পর, শুক্রবার ছিল, প্রার্থনা এবং ছাত্র জনতার গণমিছিল কর্মসূচি পালন করা হয়। এবং এই দিনে প্রেস ক্লাব থেকে শিক্ষক এবং নাগরিক সমাজ কী করছিল ওই দিন হচ্ছে দ্রোহযাত্রা কর্মসূচি পালন করে, দ্রোহযাত্রা। এরপরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আগে হচ্ছে তোমার 9 দফা দাবি ঘোষণা করছিল, এবং 4 তারিখ থেকে, মানে পরের দিন থেকে, পরের দিনে তো তার একদিন পর 4 তারিখ থেকে হচ্ছে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেয়। এটা কয় তারিখে? 2 আগস্ট তারিখে। ঠিক আছে, 4 তারিখ থেকে যে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলন। তারপরে 3 তারিখে আমার চোখে দেখা, নিজের চোখে দেখা, আমি এত বড় মিছিল জীবনে কোনোদিন দেখি নাই। হ্যাঁ, আমি নিজে মিছিলের অংশ হিসেবে পুরো সায়েন্স ল্যাব থেকে হচ্ছে শহীদ মিনার পর্যন্ত আসি, এবং এই দিনে বিভিন্ন জায়গা থেকে, ঠিক আছে, ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন শহীদ মিনারে জড়ো হইতে থাকে। অ্যান্ড প্রায় মনে হয় তোমার লাখের উপরে, প্রায় হচ্ছে লাখ পার হবে, অনেক মানুষ। ঠিক আছে, এই পরিমাণ মানুষ কোনো মিছিলে মনে হয় না কেউ ছিল কখনো। ঠিক আছে, এত মানুষ একটা মিছিলে এসে অংশ নেয়। এই মিছিলটা ছিল 3 আগস্ট তারিখে, যেটা হচ্ছে আমরা 34শে জুলাই বলতেছি। ঠিক আছে, এবং এই দিনে আমি কিছু ছবি তুলি। ছবিগুলো হচ্ছে আমার বইয়ের সাথে অ্যাড করার কথা ছিল, বাট করা হয় নাই। তোমরা যদি চাও তাহলে তোমাদের জন্য আমি ছবিগুলো দিয়ে দিব। তারপরে দেখো, এই দিনে শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার পদত্যাগের জন্য আমরা যে শহীদ মিনারে সবাই মিলে এক কণ্ঠে স্লোগান দিতে থাকি যে 1 2 3 4 হাসিনা তুই গদি ছাড়, এরকম 1 দফা 1 দাবি, হাসিনা তুই কবে যাবি, এরকম কিছু স্লোগান। মানে আমরা 1 দফা দাবি, এই জিনিসটা কিন্তু এই দিনে ঘোষণা করা হয় যে হ্যাঁ, এখন একটাই দাবি আমাদের, যে শেখ হাসিনার পদত্যাগ করতেই হবে। তারা এত মানুষের রক্ত নিয়েছে, তাকে পদত্যাগ করতেই হবে। আমরা কোটার ব্যাপারে, আন্দোলনটা আর কোটার মধ্যে সীমাবদ্ধ নাই। ঠিক আছে, তাকে পদত্যাগ করতেই হবে। এরপরে আসা হচ্ছে 4 আগস্ট। 4 আগস্ট কী হওয়ার কথা ছিল? সর্বাত্মক অসহযোগ আন্দোলন, তাই না? অ্যান্ড বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কী করা হয়? এর আগে হচ্ছে ঘোষণা দিয়েছিল যে 6 তারিখ থেকে আমরা হচ্ছে করব, লং মার্চ টু ঢাকা। ঠিক আছে, লং মার্চ টু ঢাকা, এই জিনিসটা পালন করবো। সবাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে 6 তারিখে ঢাকায় চলে আসবেন। বাট মানুষজনের এত বেশি আগ্রহ যে 3 তারিখে এত বেশি মানুষ মিছিলে অংশগ্রহণ নিছে, মানুষজনের আগ্রহ দেখে, অ্যান্ড দেশের যে পরিমাণ পরিস্থিতি, সব জায়গায় মানুষজন হত্যাকাণ্ড হচ্ছে, যে সব জায়গায় তোমার হচ্ছে আইন শৃঙ্খলা যে রক্ষাকারী বাহিনী আছে, পুলিশদের সাথে, বিডিআর মানে বিজিবিদের সাথে, সবার সাথে কিন্তু সংঘর্ষ চলতেছিল। অ্যান্ড এই সব কিছু দেখার পরে লং মার্চ টু ঢাকা এই তারিখটা 6 তারিখের বদলে 5 তারিখ করা হয়। অ্যান্ড 5 তারিখে সারা দেশ থেকে মানুষজন ঢাকামুখী হয়, ঢাকাতে আসতে থাকে। যানবাহন তো অফ, তারা হেঁটেই রওনা দেয়, এরকম মানুষের আগ্রহ ছিল। মানুষজন সব কিছু ভুলে চলে আসছে। এই জিনিসটাই হচ্ছে প্রকৃত গণ অভ্যুত্থান। আমরা কিন্তু 69-এর গণ অভ্যুত্থান দেখি নাই, বাট আমরা সবাই 24-এর গণ অভ্যুত্থান দেখছি, তাই না? গণ অভ্যুত্থান কাকে বলে, কিভাবে হয়, সব কিন্তু আমরা চোখের সামনে দেখছি নিজেরা। ঠিক আছে, এবং এই 5 তারিখে কিন্তু শেখ হাসিনা পদত্যাগ করে। অ্যান্ড 5 তারিখে কিন্তু ইন্টারনেটে ছড়িয়ে পড়ে ছাত্রলীগ সমর্থনকারীদের পোস্ট। তারা কিন্তু মানে এই রাত্রে এত বেশি গুজব ছড়ায় যে হচ্ছে পরের দিন ছাত্রলীগের সবাই নাকি হচ্ছে তোমার বন্দুক, পিস্তল যা যা আছে সব কিছু নিয়ে বের হবে, মিছিলের মধ্যে ঢুকবে, সাধারণ মানুষকে মারবে। অ্যান্ড আমি তো ছিলাম ঢাকায়, আমার বাড়ি ছিল হচ্ছে বগুড়াতে। সো আমাকে ফোন দিয়ে বারবার বলা হচ্ছিল যে কালকে যেন আমি মিছিলে না যাই। ঠিক আছে, মানে আগের দিন রাতে 4 তারিখে আমাকে বলা হচ্ছে কালকে যেন মিছিলে না যায়। কালকে সারা দেশের মানুষ খবর পাইছে যে না, এরকম যে রিউমার ছড়ায় গেছে যে ছাত্রলীগের লোকজন, এই যে ডায়লগ তো দিয়ে দিছে, 1 দফার কবর দে, তাই না? যে মানুষজনকে যেখানেই পাবে মারবে।
অ্যান্ড হয়েছেও তাই। 5 তারিখে কিন্তু এলো পাথারিভাবে মানুষ মারা গেছে। অ্যান্ড 5 তারিখে পরের দিন আমি হচ্ছে থেকে আমার বাসা থেকে হচ্ছে বের হয়ে চানঘারপুল ক্রস করতেছিলাম, ওই মোমেন্টে শুনি যে জাস্ট 5 মিনিট থেকে 6 মিনিট আগে এই জায়গায় গোলাগুলি হয়েছে। অ্যান্ড ওই দৃশ্যটা তোমরা সবাই দেখছো যে একদম ওপেন ফায়ারিং চলতেছিল চানখারপুলে, কয়েকজন পুলিশ সদস্য শুয়ে থেকে যে গুলি করতেছিল না, কয়েকজনের মাথায় লাগে মারা যায়। এটা হচ্ছে লাস্ট 5 তারিখে ওই ঠিক ঘটনার 5 মিনিট পরে আমি ওই দিক দিয়ে পাস করি, ওখানে পুলিশ ছিলই। ঠিক আছে, 5 তারিখে হচ্ছে অ্যাট লাস্ট এই যে কী হয়, শেখ হাসিনা হচ্ছে দেশ থেকে পালায়, তাই না? শেখ হাসিনা হচ্ছে পদত্যাগ করে, পদত্যাগপত্র জমা দেয় হচ্ছে ওয়াকারুজ্জামান আমাদের সেনাপ্রধান, রাষ্ট্রপতির কাছে দেয়। রাষ্ট্রপতির কাছে মানে শাহাবুদ্দিন চুপ্পু, তার কাছে হচ্ছে পদত্যাগপত্র জমা দিয়ে তিনি হচ্ছেন হেলিকপ্টারে করে দেশ ছাড়ে। ঠিক আছে, বঙ্গভবন থেকে, তিনি আর গণভবনে আসে নাই। শেখ হাসিনা মানে প্রধানমন্ত্রীর বাসস্থান হচ্ছে গণভবন, আর রাষ্ট্রপতির বাসস্থান হচ্ছে বঙ্গভবন। তিনি বঙ্গভবনে গেছিলেন শাহাবুদ্দিনের কাছে হচ্ছে তার পদত্যাগপত্র দিতে, এবং ওখান থেকে সে পালায়, গণভবনে আর আসেই নাই। অ্যান্ড তারপরে বিকাল 3টার দিকে ওয়াকারুজ্জামান, তিনি হচ্ছেন সেনাপ্রধান, তিনি হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দেয়। যে কোনো দেশে অরাজক পরিস্থিতি হইলে বা সরকার প্রধান না থাকলে সর্বপ্রথম দায়িত্বটা যায় হচ্ছে তোমার ইয়ার কাছে, মানে সেনাপ্রধানের কাছে। সেনাপ্রধান যদি হচ্ছে চায়, সে হচ্ছে দেশে সামরিক শাসন আনতে পারে, আর রাষ্ট্রপতির সাথে পরামর্শক্রমে তিনি হচ্ছে নতুন সরকার গঠনের দিকেও ঘোষণা দিতে পারে। এরপর আসা হচ্ছে আহত নিহতদের সংখ্যা। এই সংখ্যাটা একটু ভ্যারিয়েবল, এখানে সব তথ্যই দেওয়া আছে। এই নিহতদের সংখ্যা বের করার জন্য, আহত তো অনেক হয়েছে, আহতর কোনো নির্দিষ্ট হিসাব নাই, বাট নিহতদের সংখ্যা তোমার জাতিসংঘের মানবাধিকার কমিশন গঠন করা হয়, যেটা হচ্ছে 16 জুলাই থেকে 11 আগস্ট পর্যন্ত একটা লিস্ট করে। এই সময় হচ্ছে প্রায় 650 জনের মৃত্যু হয়েছে বলে ধারণা করে। জাতিসংঘের এই জিনিসটা হচ্ছে তোমার পুরোপুরি অফিসিয়াল আর কি, যেসব সংবাদ মাধ্যমে পাইছে ওগুলাই কালেক্ট করছে আর কি। তো আমরা তো জানি আসলে সংবাদ মাধ্যমে কতটুকু সঠিক তথ্য দিছে, তো তারপরেও কিছু আলাদাভাবেও এই জিনিসটা কাউন্ট করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকেও কাউন্ট করা হয়েছে, যে জিনিসটা 21 সেপ্টেম্বর তারিখে জানায় যে এই আন্দোলনে এখন পর্যন্ত শহীদ হচ্ছে 1423 জন, এবং জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে জানানো হয় 1600 জন। তো তোমরা এই দুইটা তথ্য একটু মনে রাখবে, একটা হচ্ছে 1423 আর হচ্ছে 1600। অপশনে যেটা পাবো ওটাই দাগাই দিবা, ঠিক আছে? দুইটা কখনো একসাথে অপশনে থাকবে না, ঠিক আছে? এরপরে আসা হচ্ছে আহতদের সংখ্যা। আহতদের সংখ্যা হচ্ছে অনেক ভ্যারিয়েবল, অনেক। দেখো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলতেছে 22,000, তারপরে জুলাই স্মৃতি ফাউন্ডেশন বলতেছে 24,000, কিন্তু আসল সংখ্যা আমরা জানি এর থেকে অনেক বেশি, ঠিক আছে? গ্রেপ্তারই তো প্রায় এতজন হবে, মানে হাজার হাজার মানুষ গ্রেপ্তার হয়েছে, অ্যান্ড আহত হয়েছে তো অনেক। আমি নিজেও আহত হয়েছি যে, তাই না? আমার খবর তো কেউ নাই। তারপর আসে প্রথম শহীদ। প্রথম শহীদকে আমরা বললাম, প্রথম শহীদ হচ্ছে 16 জুলাই তারিখে রংপুরে আবু সাইদ। দ্বিতীয় শহীদ হচ্ছেন ওয়াসিম আকরাম, চট্টগ্রামের। অ্যান্ড শেষ শহীদ, মানে 5 আগস্ট পর্যন্ত শেষ শহীদকে, 5 আগস্টে হচ্ছে ফাহমিন জাফর। তিনি হচ্ছেন 5 আগস্টের সন্ধ্যার দিকে, মানে রাতের দিকে আর কি, পুলিশের গুলিতে মারা যায়। অন্যান্যভাবে তো অনেকেই মারা যায়, বাট পুলিশের গুলিতে একদম ডিরেক্ট, মানে আন্দোলন সফল হওয়ার পরেও কিন্তু একজন মারা গেছে, তিনি হচ্ছেন ফাহমিন জাফর। বাট এটা আনঅফিসিয়াল তথ্য, অফিসিয়ালভাবে কোথাও আসে নাই। সর্বকনিষ্ঠকে, যতজন মারা গেছে তার ভিতর সর্বকনিষ্ঠ হচ্ছে আব্দুল আহাদ, 4 বছর বয়সী। তারপর হচ্ছে রাজধানীর রায়েরবাগে 8তলা ভবনের বারান্দা থেকে মা বাবার সঙ্গে বিক্ষোভ দেখার সময় হঠাৎ করে মাথায় গুলি লাগে তার। এরপর আবু সাইদ সম্পর্কে বিস্তারিত আছে এখানে, তার জন্ম, শৈশব, এবং কিছুদিন আগে তোমরা জেনে খুশি হবা যে একটা চাকরির পরীক্ষায় প্রশ্ন আসছিল আবু সাইদের গ্রাম কোনটা। দেখো এখানে আবু সাইদের গ্রাম সম্পর্কে লেখা আছে, রংপুর জেলার পীরগাছা উপজেলার বাবনপুর গ্রামে, ঠিক আছে? তিনি হচ্ছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 12তম ব্যাচের স্টুডেন্ট। আমি একটু ছোট করলাম, দেখো। এরপরে হচ্ছে তোমার মৃত্যুর আগে তিনি কিন্তু তার হচ্ছে ফেসবুকে একটা পোস্ট দিয়েছিল, তার আগের দিন আর কি, ডক্টর শামসুজ্জোহা স্যারকে নিয়ে। শামসুজ্জোহা স্যারকে তো তোমরা সবাই জানো, যে 69-এর গণ অভ্যুত্থান, যাকে বলা হয় আমাদের প্রথম শহীদ বুদ্ধিজীবী। তিনি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে বাঁচাতে যেয়ে তিনি কিন্তু শহীদ হন, তাই না? তো তিনি হচ্ছে এরকম একটা পোস্ট দিয়েছিলেন আবু সাইদ, যে স্যার, এই মুহূর্তে আপনাকে ভীষণ দরকার। আপনার সময় যারা ছিল সবাই এখন মরে গেছে, কিন্তু আপনি মরে গিয়েও অমর।
আপনার সমাধি আমাদের প্রেরণা, আপনার চিন্তায় আমরা উজ্জীবিত। ঠিক আছে, এরকম লেখছে যে অন্তত একজন শামসুজ্জোহা হয়ে মরে যাওয়াটা অনেক বেশি গৌরবের। মানে তিনি হচ্ছে সবাইকে একটা বার্তা দিয়ে গেল যে না, আমাদের শামসুজ্জোহা স্যারের মতো এখন মানুষ দরকার, যারা হচ্ছে প্রকৃতভাবে দেশকে ভালোবাসে, দেশের জনগণকে ভালোবাসে। ওকে, এরপরে আসো দেখো হচ্ছে তোমার পোস্টটা ছিল 15 জুলাই। তারপরে ওয়াসিম আকরাম সম্পর্কে লেখা আছে, তিনি হচ্ছেন একজন ছাত্র দলের নেতা। ঠিক আছে, তারপরে আসো হচ্ছে মীর মুগ্ধ। মুগ্ধ সম্পর্কে তোমরা সবাই জানো, পানি লাগবে পানি, যে ভিডিওটা তোমরা অনেকে দেখছো। তিনি হচ্ছেন মীর মুগ্ধ। তিনি হচ্ছে বিইউপির স্টুডেন্ট ছিলেন, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস। খুলনা বিশ্ববিদ্যালয় থেকে ম্যাথমেটিক্সে তিনি হচ্ছে অনার্স করেন, তারপরে বিইউপিতে ভর্তি হয়েছিলেন প্রফেশনাল এমবিএতে। তিনি একজন ফ্রিল্যান্সার। তারপরে হচ্ছে ফারহান ফাইয়াস, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের স্টুডেন্ট, তোমাদের অনেকের হয়তো ক্লাসমেটও, অনেকে চেনো, তাদের কলেজের ছোট ভাই হতে পারে বা ক্লাসমেট হতে পারে, আমি সঠিক জানি না। সে কিন্তু মারা যায়। তারপরে আসা হচ্ছে তাহির জামান প্রিয়, তিনি একজন হচ্ছে শিল্পী, সাংবাদিক। সে হচ্ছে সাংবাদিক, মানে তার খবর সংগ্রহের জন্যই আসলে যাচ্ছিল রাস্তায়, অ্যান্ড গুলিবিদ্ধ হয়ে মারা যায়। তারপরে আসা হচ্ছে, আমি কিন্তু ফার্স্ট আগাচ্ছি, গোলাম নাফিস। এর ছবিটা তোমরা সবাই দেখছো, ওই যে রিক্সার উপরে একটা লাশ পড়ে আছে, রিক্সা নিয়ে যাচ্ছে যে ছবিটা, এই জিনিসটা কিন্তু গোলাম নাফিসের ছবি ছিল। এটা ফার্মগেট এলাকায়। অ্যান্ড এই রিক্সা চালক, তিনি কিন্তু অসীম সাহসিকতার একটা পরিচয় দিয়েছেন, এবং এই রিক্সাটা পরবর্তীতে কিন্তু এই তোমার জাদুঘরে সংরক্ষণ করা হয়েছে। এই যে বহন করা রিক্সাটি জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে সংরক্ষণ করা হয়েছে। তারপরে হচ্ছে শাহরিয়ার খান আনাস, 16 বছরের ক্লাস 10-এর একজন স্টুডেন্ট শাহরিয়ার খান আনাস। তিনি হচ্ছে 5 তারিখে জাস্ট শেষ দিনে এসে মৃত্যুবরণ করেন। সে কিন্তু একটা ছোট্ট চিঠি লিখে গেছিলো বাসায়, যে হচ্ছে মা আমি মিছিলে যাচ্ছি, নিজেকে আর আটকে রাখতে পারলাম না। ঠিক আছে, এরকম লেখে একটা চিঠি লিখে কিন্তু সে বাসায় রেখে চলে গেছিল। হ্যাঁ, তা মানুষজন যে আজকাল এখনও যে চিঠি লেখে এবং চিঠির যে একটা গুরুত্ব আছে, এই জিনিসটা সেই বুঝাই গেল আমাদের। ঠিক আছে, শাহরিয়ার খান আনাস। এরপর আসা হচ্ছে মাৎসন্যায়, মানে হচ্ছে অরাজক অবস্থা। 5 আগস্ট প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ত্যাগ করলেন। তারপরে সেনাবাহিনীর হস্তক্ষেপ শুরু হলো। ওয়াকারুজ্জামান হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা দিলেন। এরপরে রাজনৈতিক দলগুলো হচ্ছে একটা বৈঠক করে, সব ধরনের রাজনৈতিক দল আছে, সবাই বৈঠক করে যে আসলে পরবর্তী আমাদের পদক্ষেপ কী হবে। ওকে, এরপরে রাজনৈতিক দলগুলোর বৈঠক হলো। তারপরে একটা মিশন হচ্ছে ধর্মীয় উপাসনার রক্ষা। এখন যে কোনো দেশকে অস্থিতিশীল করার জন্য প্রধান অস্ত্র কী? প্রধান অস্ত্র হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো। এখন শেখ হাসিনা তো দেশ থেকে পালায় গেছে। এখন শেখ হাসিনা চেষ্টা করতেছিল যে দেশে যেন আমি ছাড়া ভালো না থাকে, এই জিনিসটা প্রচার করতে। অ্যান্ড এই জিনিসটা এখনও হয়ে যাচ্ছে। ভারতীয় বিভিন্ন মিডিয়া কিন্তু অপপ্রচার চালাচ্ছে, তোমরা সবাই জানো, যে তারা বারবার বোঝানোর চেষ্টা করতেছে না হাসিনার আমলে ভালো ছিল, এখন মানুষজন ভালো নাই। বাট আমরা জানি আমাদের নিজেদের মধ্যে সম্প্রীতি কীরকম। আমরা আমাদের দেশের জনগণকে, আমাদের প্রতিবেশীকে আমরা কীভাবে ভালোবাসি, এটা আমরাই জানি, বিদেশেরা জানে না। অ্যান্ড তারা চাচ্ছে অপপ্রচার চালাইতে, বিশ্বের কাছে বাংলাদেশের মান ক্ষুণ্ণ করতে। ঠিক আছে, ওই দিনে কিন্তু কিছু মহল ছিল, তারা হচ্ছে বিভিন্ন ধরনের হিন্দুদের, মানে যারা হচ্ছে অনেকেই বলা হয় সংখ্যালঘু, বাট আমার কাছে মনে হয় না তারা সংখ্যালঘু। ঠিক আছে, তারা আমাদেরই ভাই, আমাদেরই লোক। তাদের যে বাসা বাড়ি, তাদের মন্দির, এগুলা জায়গায় যে পোড়ায়া দিচ্ছিল, ভাঙচুর করতেছিল, এরকম, যাতে মনে হয় যে না মুসলিমরা হিন্দুদেরকে দেখতে পারতেছে না, এরকম সাম্প্রদায়িক একটা দাঙ্গার সৃষ্টি, এই জিনিসটা করার চেষ্টা করতেছিল। বাট ওই দিন আমাদের দেশের একদম দর্শনীয় একটা অসাম্প্রদায়িক চেতনার বহিঃপ্রকাশ দেখা যায়। যে জিনিসটা হচ্ছে মাদ্রাসার হুজুররা পর্যন্ত এসে মন্দির পাহারা দিচ্ছিল। ঠিক আছে, এই জিনিসটা ইতিহাসে কেউ কখনো দেখে নাই। মানে আমরা বিশ্বের কাছে প্রমাণও করে দিই যে না, আমাদের দেশ একটা সম্প্রীতির দেশ, এখানে সাম্প্রদায়িক দাঙ্গার কোনো জায়গা নাই। তারপর আসলে যে 5 আগস্ট দেশে যখন চলে গেল, তখন কিন্তু একটা টার্ম আমি ইউজ করছি, সেটা হচ্ছে লাইলাতুল গজব, মানে হচ্ছে গুজব, তাই না? গুজবের রাত। এই রাতে কিন্তু বিভিন্ন ধরনের গুজব শোনা যায়।
যে বিভিন্ন জায়গায় নাকি ঢুকে গেছে। মানে হচ্ছে তোমার ইন্ডিয়ান যে হচ্ছে গোয়েন্দা সংস্থা, যার ফুল ফর্ম হচ্ছে রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং, তারা গোলাগুলি করতেছে, বিভিন্ন জায়গায় ওপেন ফায়ারিং হচ্ছে, তারপরে ডাকাতি হচ্ছে, ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের ঘটনা। ঠিক আছে, এগুলো সবাই শুনে একদম নির্ঘুম রাত। দেশ স্বাধীন হয়েছে ঠিক আছে, বাট শান্তিতে কিন্তু ঘুমাতে পারি নাই, আমি নিজেও পারি নাই। তারপরে 6 তারিখে হচ্ছে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক হয়, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং দ্রুততম সময়ের জন্য নির্বাচন দেওয়া হয় এই ব্যাপারে বলে। 7 তারিখ থেকে হচ্ছে গ্রাফিতি আঁকানো শুরু হয় এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তুতি নেওয়া হয়। এই রাতে ডাকাতির ঘটনাও শোনা যায়, মানুষজন রাত জেগে হচ্ছে নিজেদের এলাকা পাহারা দিচ্ছিল। এই জিনিসগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই। এরপরে 8ই আগস্ট তারিখে হচ্ছে আমাদের সরকার শপথ গ্রহণ করে। অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হয় 8ই আগস্ট 2024। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি হচ্ছেন প্রধান উপদেষ্টা, এবং আরও 17 জন সদস্য, মানে টোটাল 17 জন সদস্যের প্রথম সরকার গঠন করা হয় 8ই আগস্ট তারিখে। এবার অন্তর্বর্তীকালীন সরকার গঠন। অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার কী জিনিস? একটা সরকারের শাসন কার্যের মেয়াদ শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাওয়ার পর নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত দেশকে সামলানোর যে দায়িত্ব, এই জিনিসটার দায়িত্ব দেওয়া হয় তত্ত্বাবধায়ক সরকারকে। তত্ত্বাবধায়ক সরকারের কাজ হবে হচ্ছে পরবর্তী দল যেন সুষ্ঠুভাবে ক্ষমতায় আসে এই জিনিসটা নিশ্চিত করা। তো এখন প্রশ্ন হলো, এর আগে এবার তো আমরা দেখতে পাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার হচ্ছে, এর আগে কি গঠন হয়েছিল? হ্যাঁ, এর আগেও তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়েছিল, এবং এর আগে তত্ত্বাবধায়ক সরকার প্রায় 5 বার গঠন করা হয়েছে। বাট আমরা হচ্ছে 2009-এর পর থেকে আর দেখি নাই। ঠিক আছে, 5 বার গঠন করা হয়েছে। এই 5 বার হচ্ছে কে কে প্রধান ছিল দেখো এখানে লেখা আছে। লাস্টে আমরা জানি 2009-এ, যেটা 2007 থেকে 2009, ডক্টর ফখরুদ্দিন আহমদ। অনেকে তোমরা শুনে আসছো তোমাদের যে ফ্যামিলির কারো মুখে যে ফখরুদ্দিনের শাসনামল, ফখরুদ্দিন 111 এরকম ঘটনা। তো ফখরুদ্দিনের শাসনামল তিনি ছিলেন তত্ত্বাবধায়ক সরকার 2007 থেকে 2009, অ্যান্ড এরপরে কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় আসে, অ্যান্ড তিনি 2024 পর্যন্ত কিন্তু তার রাজত্ব চালায় যায়, স্বৈরাচারী রাজত্ব। তারপরে এই যে 2024 সালের 8 আগস্ট থেকে বর্তমানকালীন আমাদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। এন্ড এখানে দেখো অন্তর্বর্তীকালীন সরকারের পুরো একদম দপ্তর সহ লেখা আছে, কয়জন কোন দপ্তরে আছে। অ্যান্ড একটা দুঃখের খবর হচ্ছে, আমাদের যে বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের যে প্রধান উপদেষ্টা ছিলেন জনাব হাসান আরিফ, তিনি কিন্তু কিছুদিন আগে হচ্ছে মৃত্যুবরণ করছেন। ঠিক আছে, তিনি মারা গেছেন। এরপরে দেখো এখানে 17 জন তো আছে, তার সাথে পরে আরও কয়েকজন অ্যাড হয়েছে, অ্যান্ড সর্বশেষ অ্যাড হয়েছে আরও কয়েকজন। সবাই যুক্ত হওয়ার পরে বর্তমান সংখ্যা হচ্ছে 23 জন। ঠিক আছে, তাহলে মোট উপদেষ্টা মণ্ডলীর সদস্য সংখ্যা হচ্ছে 23 জন। সর্বশেষ অ্যাড হয়েছে তোমার হচ্ছে শেখ বশিরউদ্দিন, মোস্তফা সরোয়ার ফারুকী এবং মাহফুজ আলম। বশিরউদ্দিন হচ্ছে তোমার ওই যে আকিজ বশির গ্রুপের প্রধান, তাকে হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তারপরে মোস্তফা সরোয়ার ফারুকী, তাকে নেওয়া হয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। আর মাহফুজ আলম, তাকে এখনও কোন মন্ত্রণালয় দেবে চূড়ান্ত করা হয় নাই। ওকে, সালেউদ্দিন আহমেদ আছে, তিনি কিন্তু বাংলাদেশ ব্যাংকের একজন গভর্নর ছিল, এবং কে কী ছিল, তাকে কেন এই পদে নেওয়া হয়েছিল, সব কিছু বিস্তারিত লেখা আছে। বাট এগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, বাট তোমরা একবার দেখে নিবা, পুরোটা একবার দেখে নিবা সময় নিয়ে বসে। ওকে, সজীব ভুঁইয়াকে কোন তোমার হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তাকে যে খেলাধুলার জন্য যে মন্ত্রণালয়টা আছে সেটাকে দেওয়া হয়েছে। তারপরে নাহিদ ইসলামকে দেওয়া হয়েছে তোমার তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। এই জিনিসগুলো একটু ইম্পর্টেন্ট, কারণ তারা হচ্ছে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে উঠে আসছে, তো তাদের মন্ত্রণালয়টা একটু ইম্পর্টেন্ট। এরপর এসে আমরা প্রধান উপদেষ্টা নিয়ে একটু পড়াশোনা করব। আমাদের প্রধান উপদেষ্টাকে ডক্টর মোহাম্মদ ইউনুস। ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্ম হচ্ছে 1940 সালে। সেই হিসাবে এবার তার বয়স কত? তার বয়স কিন্তু 84 বছর, 85 বছরে পদার্পণ করতেছেন তিনি। ওকে, এবং তার যে জন্মদিন হচ্ছে 28 জুন। এই 28 জুনকে বলা হয় তোমার সোশ্যাল বিজনেস ডে। তার জন্মদিনে একটা দিবস পালন করা হয়, সেটা হচ্ছে সোশ্যাল বিজনেস ডে, সেটা হচ্ছে 28 জুন। সেই জন্য এই জিনিসটা ইম্পর্টেন্ট। তার জন্ম হচ্ছে হাটহাজারী, চট্টগ্রামের বাথুয়াতে। ওকে, তার কিছু উপাধি আছে। উপাধিগুলো হলো তোমার গরিবের ব্যাংকার, তারপর হচ্ছে ক্ষুদ্র ঋণের প্রবর্তক,
তারপর হচ্ছে সামাজিক ব্যবসার অগ্রদূত, সোশ্যাল বিজনেস, তাই না? তাহলে তার উপাধিগুলো কী কী, এই জিনিসগুলো খুবই ইম্পর্ট্যান্ট। গরিবের ব্যাংকার, ক্ষুদ্র ঋণের প্রবর্তক অ্যান্ড সামাজিক ব্যবসার অগ্রদূত বা সোশ্যাল বিজনেসের অগ্রদূত। ওকে, তার দেখো শিক্ষা জীবন সম্পর্কে একটু লেখা আছে এখানে। তারপরে কর্মজীবনের মধ্যে ইম্পর্টেন্ট যে জিনিসটা, তিনি কিন্তু মুক্তিযুদ্ধের সময়কালীন, দেখো 1969 থেকে 72 পর্যন্ত, মানে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় তিনি হচ্ছে যুক্তরাষ্ট্রে অবস্থান করতেছিলেন। যুক্তরাষ্ট্রের মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করতেছিলেন। অ্যান্ড এই সময় টেনেসি যে অঙ্গরাজ্য আছে যুক্তরাজ্যের, ন্যাশভিলে, তার রাজধানী আছে ন্যাশভিল, সেখানে হচ্ছে তিনি বাংলাদেশ নাগরিক কমিটি গঠন করে। অ্যান্ড এই জিনিসটা হচ্ছে মুক্তিযুদ্ধের প্রতি সমর্থনের জন্য কাজ করে, মানে তিনি আগের থেকে একজন দেশপ্রেমিক ছিলেন আর কি, আগের থেকে। এরপরে এই যে তার একটা বিখ্যাত নীতি ছিল, সেটা হচ্ছে তেভাগা। তিনি হচ্ছে একটা কি বলে, একটা স্কিম চালু করা যায়, সেটা হচ্ছে তোমার কৃষি সমবায়ের জন্য নবযুগ তেভাগা খামার। তেভাগা মানে হচ্ছে 3 ভাগ। 3 ভাগ সম্পর্কে তিনি বলছিলেন, জমি যার ফসলের 3 ভাগের 1 ভাগ সে পাবে, আর যে বীজ দিবে, সার দিবে, সে পাবে 1 ভাগ, আর যে চাষ করবে, পানি দিবে, সে পাবে 1 ভাগ। মানে এইভাবে হচ্ছে 3 ভাগ করে আর একজনের জমিতে অন্য একজন চাষ করবে এবং তাদের মধ্যে যে বন্টনটা হবে, তিনি কিন্তু এই তেভাগা খামার মাধ্যমে দেখাই দিয়েছিলেন। অ্যান্ড পরবর্তীতে সরকার এই জিনিসটাকে প্যাকেজ ইনপুট হিসেবে গ্রহণ করছিল। ঠিক আছে, এটা 1975 সালের ঘটনা। এরপরে দেখো গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা। তার একটা প্রতিষ্ঠান হচ্ছে গ্রামীণ ব্যাংক। তোমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা কে? নোবেল পুরস্কার পায় গ্রামীণ ব্যাংকের জন্য শান্তিতে কে? ডক্টর মোহাম্মদ ইউনুস। মাইক্রো ক্রেডিট বা হচ্ছে তোমার হচ্ছে ক্ষুদ্র ঋণের প্রবর্তককে, তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। ওকে, এই তথ্যগুলো একটু ইম্পর্টেন্ট। তারপর দেখো গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা হয়েছিল। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার কাহিনীটা কি? 1976 সালে তিনি কিন্তু হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছিলেন। ঠিক আছে, চট্টগ্রাম, দেখো এখানে লেখা আছে যে 1975 সালে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তিনি। 1989 সাল পর্যন্ত তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হিসেবে কর্মরত ছিল। অ্যান্ড এই সময় দেখো 1976 সালের ঘটনা, তার বিশ্ববিদ্যালয়ের পার্শ্বস্থ একটা গ্রাম, নাম হচ্ছে জোবরা গ্রাম। গ্রামের নাম হচ্ছে জোবরা। এই গ্রামে তিনি হচ্ছে দরিদ্র পরিবারের জন্য কিছু কাজ করতে গেছিলেন। ওখানে যে তিনি দেখলেন যে তাদের বসত ভিটা তেমন বলতে নাই। ঠিক আছে, তারা অন্যের জমিতে থাকে, তাদের কাছে বন্ধক রাখার মতো কিছু নাই। তাদেরকে যদি অল্প একটু ঋণ দেওয়া যেত, যাতে মনে করো যে একজন একটা গরুই কিনলো বা একটা ছোট্ট দোকান দিল, খুব বেশি তো টাকা লাগবে না, তাই না? তাদেরকে যদি একটু অল্প পরিমাণ ঋণ দেওয়া হয়, তাহলে কিন্তু তারা তাদের অবস্থার পরিবর্তন করতে পারে, তারা সচ্ছল হয়ে যেতে পারে। বাট ঋণ নিতে গেলে কী করতে হবে? যে কোনো ব্যাংক থেকে ঋণ নিতে গেলে তাদেরকে কিছু একটা বন্ধক রাখতে হবে। বাট তাদের কাছে বন্ধক রাখার মতো কিছু নেই। কারণ তাদেরকে বিশ্বাস করে ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু তাদেরকে অল্প অল্প করে ঋণ দেওয়া শুরু করলো। ঠিক আছে, এবং বললো তুমি ঋণের টাকা তুমি সপ্তাহে সপ্তাহে পরিশোধ করতে পারবা, মাসে মাসেও পরিশোধ করতে পারবে। এমন একটা সিস্টেম যেটা তোমার এখনও পর্যন্ত গ্রাম অঞ্চলে বিদ্যমান। মানুষজন সপ্তাহে সপ্তাহে প্রতি সোমবার বা মঙ্গলবার এরকম দিকে যে কিন্তু তোমার যে একজন কিস্তি নিতে আসে, কিস্তি দেয় মানুষজন। প্রথমে একটা ঋণ নেয় এবং পরবর্তীতে কিস্তি কিস্তি চালু করে, তাই না? কিস্তিতে কিস্তিতে ঋণটা পরিশোধ করে দেয়। এবং তাদের জন্য এই জিনিসটা ইজি, কারণ এককালীন তুমি হচ্ছে 1 লক্ষ টাকা পাইলা এবং তুমি সপ্তাহে সপ্তাহে 200-300 টাকা করে তুমি যদি দিতে থাকো, তাহলে তোমার জন্য একটা ইজি না এই জিনিসটা? একবারে এত টাকা পাইলা এবং তুমি সপ্তাহে তোমার লাভ থেকে তুমি পরিশোধ করে দিলা, তো তোমার বিজনেসটা দাঁড়ায় গেল। তো এই জিনিসটা তিনি হচ্ছে চালু করেন জোবরা গ্রামে। দেখো এখানে লেখা আছে যে তিনি এই পরিকল্পনাটা চালু করে এবং পরবর্তীতে 1983 সালের 2 অক্টোবর এই যে প্রকল্প, তিনি একটা প্রকল্পের আন্ডারে চালু করছিলেন। প্রকল্পটার নাম দিয়েছিলেন হচ্ছে গ্রামীণ ব্যাংক। ঠিক আছে, এই প্রকল্পটাই পরবর্তীতে গ্রামীণ ব্যাংক হিসেবে নামকরণ করা হয়। এবং তার থেকে প্রথম ক্ষুদ্র ঋণ গ্রহীতা দরিদ্র নারীর নাম ছিল হচ্ছে সুফিয়া বেগম। সুফিয়া বেগম হচ্ছে প্রথম ব্যক্তি যিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছ থেকে প্রথম ঋণ নেয়। ওকে, এরপর আসলে রাজনৈতিক জীবন। 1996 সালে কিন্তু একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়েছিল, যেটা তুমি ওই লিস্টে দেখতে পাচ্ছিলা। তো ওই 96 সালে প্রধান বিচারপতি ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে আসলে একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়েছিল। সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস একটা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। মন্ত্রণালয়ের দায়িত্ব কী মন্ত্রণালয় ছিল? তার আন্ডারে প্রাথমিক ও গণশিক্ষা, তারপরে হচ্ছে বিজ্ঞান প্রযুক্তি এবং পরিবেশ বন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন তিনি। অ্যান্ড 2007 সালে
তখনও কিন্তু আরেকটা তত্ত্বাবধায়ক সরকার ফখরুদ্দিন আহমেদ, তাই না? এবং তখন 1/11 নামে একটা ঘটনা ঘটে, মানে 11th মান্থের হচ্ছে 1 তারিখের দিকে তোমার 1/11-এ তার যে একটা রাজনৈতিক দল, তিনি একটা রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা করেন, নাম দেয় হচ্ছে নাগরিক শক্তি, বাট এই জিনিসটা তিনি পরবর্তীতে বাদও দেয়, ঠিক আছে? তারপরে দেখো 2024 সালে যে গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেলাম, এখানেও কিন্তু আমরা সবার, ছাত্রদের এবং দেশের মানুষের সবার পছন্দ ছিল এক কথায় ডক্টর মোহাম্মদ ইউনূস যেন প্রধান উপদেষ্টা হন, অ্যান্ড 8 তারিখে তিনি রাষ্ট্রপতির কাছ থেকে শপথ গ্রহণ করেন। তার কিছু বিখ্যাত পুরস্কার আছে, তিনি অনেক ধরনের অ্যাওয়ার্ড পাইছেন। তার ভিতর দেখো অ্যাওয়ার্ডগুলো এখানে, প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড, রেমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড, এটা কিন্তু সাল ভিত্তিক আমি দিয়ে রাখছি। এর ভিতরে ইম্পর্টেন্টগুলো হচ্ছে তোমার নোবেল প্রাইজ, প্রেসিডেন্সিয়াল মেডেল, কংগ্রেশনাল মেডেল, অলিম্পিক লরেল, সবগুলোই সব ইম্পর্টেন্ট। তার অ্যাওয়ার্ডের ঝুলিয়া তার সম্পর্কে তুমি যখন সার্চ করবা, হ্যাঁ, যে অ্যাওয়ার্ড কতগুলা, তুমি দেখবে পেজ স্ক্রল করে শেষ করতে পারতেছো না, এত অ্যাওয়ার্ড তার নামে। অ্যান্ড তার ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ডগুলো হচ্ছে এগুলো, এবং সালসহ দেওয়া আছে এখানে। তার ভিতরে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে নোবেল পিস প্রাইজ, নোবেল শান্তি পুরস্কার, সেটা হচ্ছে 2006 সালে। তিনি দেখো বাংলাদেশের সর্বোচ্চ পুরস্কার স্বাধীনতা পদক তিনি 1987 সালে পেয়েছেন। ওকে, তার কিছু গ্রন্থ আছে, তার কিছু বই আছে। দেখো তিনি জোবরা গ্রামে কাজ শুরু করছিলেন, সো 3 ফার্মার্স অফ জোবরা, এটা হচ্ছে তার সর্বপ্রথম বই, সেটা 1974 সালে পাবলিশড হয়। তারপরে জরিমন অ্যান্ড আদার্স, একজন ক্ষুদ্র ঋণ গ্রহীতা, তার নাম হচ্ছে জরিমন, ফেসেস দ্য পভার্টি। ব্যাংকার টু দ্য পুর, মাইক্রোলেন্ডিং অ্যান্ড দ্য ব্যাটল এগেনস্ট অল পভার্টি, এটা 2003 সালে। তারপরে অ্যাট লাস্ট দ্য ওয়ার্ল্ড অফ 3 জিরোস, এই বইয়ের নাম অ্যান্ড এই বইয়ের যে লক্ষ্যগুলো আছে, 3টা আছে না, সো একটা তোমার 3টা যে কোনো জায়গায় থাকলে ওখান থেকে প্রশ্ন বানানো ইজি। তোমাকে হঠাৎ করে দিতে পারে যে 3 জিরোস বা 3 শূন্য মতবাদ, এটার ভিতরে কোনটি অন্তর্ভুক্ত নয়। তাহলে দেখো দ্য এ ওয়ার্ল্ড অফ 3 জিরোস, 3 জিরো মানে 3টা জিনিস জিরো করবো আমরা, কি? একটা হচ্ছে জিরো পভার্টি, দারিদ্র্যমুক্ত, জিরো আনএমপ্লয়মেন্ট, জিরো বেকারত্ব মানে শূন্য বেকারত্ব, এবং কার্বন নিঃসরণ জিরো করব, ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে 3 শূন্য মতবাদ। এই জিনিসটা দেয় হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং এটার জন্য তিনি সারা বিশ্বে সমাদৃত। অ্যান্ড ধারণা করা হচ্ছে যে এই জিনিসের জন্য তিনি আরেকবার নোবেল প্রাইজ পাইতে পারেন, ঠিক আছে? তাহলে 3 জিরো মতবাদ, এই জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট এখান থেকে। আর তার প্রথম বই হচ্ছে 3 ফার্মার্স অফ জোবরা। ব্যাংকার টু দ্য পুর তাকে বলা হয়, সবগুলো, মানে এখানে বইয়ের নামগুলো খুবই ইম্পর্টেন্ট। আরও অনেক বই আছে, বাট এগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট। এবার হচ্ছে আমাদের আন্দোলন, জুলাই আন্দোলন সম্পর্কে আমরা বিস্তারিত পড়ে ফেলছি। এখন সাম্প্রতিক আদার্স যেসব সাম্প্রতিক আছে এগুলো সম্পর্কে আমরা একটু খুব ফাস্ট দেখে যাব, জাস্ট হেডলাইনগুলো, ঠিক আছে? অ্যান্ড এই নোটটাতে সব কিছুই লেখা আছে, তোমরা একটু পড়ে নিবে, এবং আমি তোমাদেরকে দাগায় দিব, ঠিক আছে? সব কিছু পড়তে হবে না, জাস্ট মেইন লাইনগুলো যেখান থেকে প্রশ্ন আসবে, যেই লাইন থেকে প্রশ্ন আসবে ওই লাইনটা আমি তোমাকে তুলে দেবো। প্রত্যেকটা টপিকের এই লাইন থেকে প্রশ্ন করা যায়, সো ওই লাইনগুলো আমি দাগায় তোমাকে নোটটা দিয়ে দেবো। ওকে, এবার সাম্প্রতিক বাংলাদেশে সর্বপ্রথমে আমরা পড়বো হচ্ছে সাম্প্রতিক স্বাস্থ্য। সাম্প্রতিক স্বাস্থ্য সম্পর্কে কিন্তু আমি তোমাদেরকে অলরেডি নোট দিয়ে দিয়েছি, তাই না? অনেকগুলো নোট দিয়েছি, তারপরেও কিছু এক্সট্রা জিনিস আছে যেগুলো হচ্ছে আমরা পড়বো একের পর এক। দেখো ফার্স্ট ডিজিটাল স্বাস্থ্যসেবা, হেলথ আইডি সম্বলিত হেলথ কার্ড চালু হয়। এটা ঢাকার নিটোর, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন, এটা সর্বপ্রথম হচ্ছে তোমার এই স্মার্ট কার্ড বা হেলথ কার্ড, এই জিনিসটা চালু করে। তারপরে হচ্ছে টিকা কার্যক্রম, ইপিআই, যে হচ্ছে এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন, এই জিনিসটা বাংলাদেশে চালু করা হয়েছিল কিন্তু 1979 সালের 7ই এপ্রিল। এই জিনিস কিন্তু তোমাকে আমি আগেও ক্লাসে বলছি। অ্যান্ড প্রথমে কিন্তু 6টা রোগের টিকা চালু করা হয়েছিল, অ্যান্ড বর্তমানে 11টা সংক্রামক রোগের টিকা দেওয়া হয়। অ্যান্ড সর্বশেষ যে জিনিসটা অন্তর্ভুক্ত হয়েছে সেটা হচ্ছে তোমার এইচপিভি বা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, যেটা হচ্ছে জরায়ুমুখ ক্যান্সারের জন্য দায়ী, ঠিক আছে? অ্যান্ড 2025 সালে আরও 2টা অ্যাডহক পরিকল্পনা আছে। একটা হচ্ছে শিশুদের টাইফয়েড অ্যান্ড মশাবাহিত রোগের বিরুদ্ধে 2টা টিকা নতুন করে অ্যাড হবে। এটা কি কনজুগেট ভ্যাকসিন অ্যান্ড জাপানিজ এনসেফালাইটিস টিকা, এই 2টাও অ্যাড করার পরিকল্পনা চলতেছে। অ্যান্ড জাতীয় টিকাদান দিবস পালন করা হয় প্রতি বছর 16ই মার্চ তারিখে। এরপর আসা হচ্ছে ডেঙ্গু টিকা। ডেঙ্গুর জন্য একটা টিকা চালু হয়েছে যেটার নাম হচ্ছে TV005। ওকে, এটা হচ্ছে প্রথম ডেঙ্গু টিকা, বাংলাদেশের আবহাওয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ প্রথম ডেঙ্গুর টিকা।
দেখা গেছে যে এই 4টা ডেঙ্গুর ভাইরাস হচ্ছে 4টা আছে, 4টার স্ট্রেনের বিরুদ্ধে কিন্তু তোমার প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন এই তোমার এই টিকাটা TV005। এরপরে বায়োটেকনোলজি, বঙ্গোভ্যাক্স টিকা সম্পর্কে তোমরা সবাই জানো যে বাংলাদেশ হচ্ছে করোনার টিকা একটা আবিষ্কার করছিল, সেটা হচ্ছে বঙ্গোভ্যাক্স। জিনিসটা আবিষ্কারকের নাম হচ্ছে কোষবিজ্ঞানী কাকন নাগ এবং জিন বিজ্ঞানী নাজনীন সুলতানা। তারা হচ্ছে আবিষ্কার করছে, কিন্তু এটা পুরোপুরি অনুমোদিত হয় নাই এখনও, ক্লিনিক্যাল ট্রায়ালের অপেক্ষায়। করোনা ভাইরাস কিন্তু পুরোপুরি নির্মূল হয়নি এখনও, ঠিক আছে। তারপর বায়োলজিক ওষুধ, দেশে প্রথমবারের মতো জৈব প্রযুক্তি ব্যবহার করে একটা ওষুধ তৈরি করেছে যেটার নাম হচ্ছে ইরাইথ্রোপো। দেখো ইরাইথ্রো মানে কি, তোমরা হয়তো বায়োলজিতে পড়ছো না, এরিথ্রোব্লাস্ট, এরিথ্রোসাইট, তাই না? এরিথ্রো মানেই হচ্ছে তোমার লোহিত রক্তকণিকা সম্পর্কে, তাই কিনা? তাই ইরাইথ্রোপো বা ইরাইথ্রোপোয়েটিন তোমরা পড়ছো না, ইরাইথ্রোপোয়েটিন মানে কি, লোহিত রক্তকণিকা তৈরির প্রক্রিয়া। তো ইরাইথ্রোপো এটা হচ্ছে যারা রক্ত স্বল্পতা আছে এবং ব্লাড ক্যান্সার আছে তাদের জন্য উপকারী একটা ওষুধ। তাদের রক্ত উৎপাদন ক্ষমতাটা বাড়ায় দিবে, তাদের বোন ম্যারোকে যে আরও একটু স্টিমুলেশন দিবে যাতে তাড়াতাড়ি রক্ত প্রডিউস হয়। এই ওষুধটার নাম হচ্ছে ইরাইথ্রোপো। এটা আমাদের দেশেই তৈরি করা হয়েছে প্রথমবারের মতো, ওকে। তারপর ওষুধ রপ্তানি, এটা থেকে প্রশ্ন আসতে দেখি আমরা, বাংলাদেশের ওষুধ রপ্তানি শিল্প অনেক বেশি স্বয়ংসম্পূর্ণ, পুরো মানে অনেক বেশি ভালো, ঠিক আছে। বর্তমানে 157টা দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানি হয়, তার মানে বাংলাদেশ ওষুধ উৎপাদনে অনেক ভালো অবস্থানে আছে, তাই কিনা? বাংলাদেশের থেকে 157টা দেশে ওষুধ রপ্তানি করা হয়। তারপরে আসা হচ্ছে কমিউনিটি ক্লিনিকের আন্ডারে হচ্ছে 32 ধরনের ওষুধ বিনামূল্যে দেওয়া হয় সারা দেশে। আর সরকারি হাসপাতাল হলে এখানে 134 প্রকার মেডিসিন হচ্ছে বিনামূল্যে দেওয়া হয় স্টুডেন্ট না তো সাধারণ মানুষদের আর কি। তারপরে আসা হচ্ছে আধুনিক চিকিৎসা পদ্ধতি, রোবোটিক সার্জারি। প্রথমবারের মতো রোবোটিক সার্জারি চালু হয়েছে রংপুরে। এরপরে আসা হচ্ছে আন্তর্জাতিক কিছু স্বীকৃতি পায় বাংলাদেশ বিভিন্ন রোগবালাই নির্মূল করার জন্য। এক নম্বর হচ্ছে পোলিও নির্মূল, 2014 সালে এই জিনিসটা পাইছে। 2014 সালে WHO কাছ থেকে পোলিও মুক্ত দেশের স্বীকৃতি পাইছে বাংলাদেশ, ঠিক আছে। তারপরে ফাইলেরিয়া মুক্ত 2023 সালের 13 মে তারিখে WHO ঘোষণা করে বাংলাদেশ ফাইলেরিয়া মুক্ত। তারপরে কালাজ্বর নির্মূল 31 আগস্ট 2023, দেখো দুইটা কিন্তু 2023-এ, মে মাসে একটা হচ্ছে জুন জুলাই আগস্ট মাসে একটা। তারপরে বাংলাদেশ বিশ্বের প্রথম দেশ হিসেবে, ঠিক আছে, বিশ্বের প্রথম দেশ হিসেবে কিন্তু কালাজ্বর নির্মূল করছে। বাকিটা নির্মূল করছে কিন্তু অনেক পরে, অন্যান্য দেশ আগেই করে ফেলছে, বাট এই যে তোমার কালাজ্বর নির্মূল এই জিনিসটা কিন্তু বিশ্বের মধ্যে বাংলাদেশই প্রথম দেশ হিসেবে কালাজ্বর মুক্ত দেশ হিসেবে স্বীকৃতি লাভ করছে বাংলাদেশ। তারপর আসা হচ্ছে ম্যালেরিয়া নির্মূল। ম্যালেরিয়া এখনও নির্মূল হয় নাই, বাট লক্ষ্য নির্ধারণ করা হয়েছে 30 সালের মধ্যে ইনশাল্লাহ আমরা ম্যালেরিয়া মুক্ত দেশে পরিণত হব। এরপর আসলে শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আমরা কিছু পরে, বর্তমান দেশের পরিপ্রেক্ষিতে যে সর্বাধিক সাক্ষরতার হার কোথায়, সবচেয়ে বেশি শিক্ষিত হচ্ছে পিরোজপুর জেলায়। তারপরে সর্বনিম্ন হচ্ছে সর্বাধিক সাক্ষরতার হার জেলাতে হচ্ছে তোমার পিরোজপুর। বিভাগ কোনটা? পিরোজপুর কোন বিভাগের মধ্যে? বরিশালে। সর্বনিম্ন কোথায়? বান্দরবানে। বিভাগ কোনটা? বিভাগ হচ্ছে ময়মনসিংহ হচ্ছে সাক্ষরতার হারের সবচেয়ে পিছনে। জাস্ট হেডলাইনগুলো পড়বা। এরপর আসে বিশ্ববিদ্যালয় সমূহ। সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দেশে বর্তমানে 58টা, এর মধ্যে 53টা বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম চালু আছে, বাকিগুলো বন্ধ হয়ে গেছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা 115টা, এগুলো কিন্তু অবশ্যই অনুমোদনের বাইরেও আছে অনেকে। তারপরে দেশের প্রথম আইন বিশ্ববিদ্যালয় নির্মিত হচ্ছে এখনও, এটা হচ্ছে মাদারীপুর জেলা শিবচরে। পুরোটা বিশ্ববিদ্যালয় হবে আইনের উপরে, ওকে, আইন বিষয়ে পড়াশোনা হবে। তারপরে ক্যাশলেস ক্যাম্পাস রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্থাপন করা হচ্ছে, এখনও পুরোপুরি কমপ্লিট হয় নাই, যে পুরোপুরি ক্যাশলেস ক্যাম্পাস হবে, মানে ওখানে সব কিছু তোমার হচ্ছে কার্ড দিয়ে, মানে স্টুডেন্টদের কার্ড থাকবে অ্যান্ড ওটা দিয়ে তারা হচ্ছে বিভিন্ন কিছু কেনাকাটা সব কিছু করবে। ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে একটা তথ্য হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয় এবছর 30তম উপাচার্য নিয়োগ হয় এবং আগের উপাচার্য কিন্তু তোমার হচ্ছে পদত্যাগ করছেন। নতুন উপাচার্য হচ্ছে অধ্যাপক নিয়াজ আহমেদ খান, ওকে। তারপরে বাংলাদেশের খেলাধুলা বলতে গেলে প্রথমে আসবে তোমার হচ্ছে ক্রিকেটে 25 আগস্ট আমাদের যখন হচ্ছে আমরা তখনও দেশ গঠনে ব্যস্ত, অনেকে হয়তো খোঁজই রাখি নাই, তখনও হচ্ছে দেশের ভিতর বিভিন্ন অরাজক পরিস্থিতি চলতেছিল। আগস্ট মাসে 25 তারিখে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে
পাকিস্তানের বিপক্ষে তাদের দেশেই তাদের বিপক্ষেই টেস্ট খেলে বাংলাদেশ এবং ওইটাতে জয় পায়, এবং এটা ছিল পাকিস্তানের বিপক্ষে প্রথম। এর আগে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে কখনোই জেতে নাই। 14তম টেস্ট, মানে এর আগে 13টা টেস্ট খেলা হয়েছে, কিন্তু বাংলাদেশ কখনোই জয়লাভ করে নাই। এই 14তম টেস্টে এসে বাংলাদেশ জয়লাভ করছে, এবং শুধু জয় না, 10 উইকেটে জয়লাভ করে, এবং সেরা খেলোয়াড় হয়েছে মুশফিকুর রহিম। নবম নারী আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ, এটার হচ্ছে মানে বাংলাদেশ কিন্তু এবার হচ্ছে স্বাগতিক দেশ ছিল, মানে হচ্ছে বাংলাদেশে আয়োজন হওয়ার কথা ছিল, বাট 3 থেকে 20 অক্টোবর মাসে বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিছু ম্যাচ, বাট এই ম্যাচগুলো, এই যে বাংলাদেশে তো রাজনৈতিক অস্থিরতা চলতেছে, দেশের অবস্থা স্টেবল না, এই কারণে এই ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে হচ্ছে স্থানান্তর করা হয়েছিল। বাংলাদেশ এটাতে অংশগ্রহণ করছিল অবশ্যই, বাট খুব বাজেভাবে হারছে। তারপরে সাকিব আল হাসানের মাইল ফলক, তোমরা অনেকে সাকিব আল হাসান সম্পর্কে পড়তে চাও না, তারপরেও দেখো তার কিছু মাইল ফলক আছে। এই যে 25 মে 2024 আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের প্রথম একজন বোলার হিসেবে 700 উইকেটের মাইল ফলক স্পর্শ করেন হচ্ছেন সাকিব আল হাসান, প্রথম বাংলাদেশি বোলার, তিনি হচ্ছেন 700 উইকেট পায়। অ্যান্ড টি-20 বিশ্বকাপে প্রথম ক্রিকেটার হিসেবে 50 উইকেটের মালিকও তিনি। টি-20 বিশ্বে, ঠিক আছে, বিশ্বের যে টি-20 ওয়ার্ল্ড মানে খেলাধুলা আছে টি-20, সেখানে একমাত্র মানে প্রথম ক্রিকেটার আর কি যিনি 50 উইকেট পান। এর আগে কোনো ক্রিকেটার টি-20তে 50 উইকেট লাভ করে নাই। ওকে, তারপর আসা হচ্ছে ব্যক্তিগত অর্জন। ব্যক্তিগত অর্জন কি আছে? আন্তর্জাতিক টি-20তে প্রথম বাংলাদেশি বোলার হিসেবে 6 উইকেট শিকার করেন হচ্ছেন মোস্তাফিজুর রহমান। টি-20তে 6 উইকেট প্রথম বাংলাদেশ হিসেবে, অন্য দেশে করছে বাট বাংলাদেশিদের মধ্যে সেই প্রথম। তারপরে ফারজানা হক, বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার যিনি বিদেশের মাটিতে সেঞ্চুরি করেন, তাও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তারপরে বিপিএল 2024-এর যে বিপিএল হয়ে গেছে, সেটা চ্যাম্পিয়ন হচ্ছে ফরচুন বরিশাল প্রথমবারের মতো, এর আগে কখনোই চ্যাম্পিয়ন হয়েছিল না। রানার্স আপ হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, অ্যান্ড আগামী বছরে কিন্তু বিপিএল হতে যাচ্ছে। তারপরে অনির্বাণ 19 এশিয়া কাপ 2023, এটাতে হচ্ছে বাংলাদেশ কিন্তু চ্যাম্পিয়ন, অ্যান্ড তোমরা জেনে খুশি হবে 2024 সালেও অনূর্ধ্ব 19 এশিয়া কাপে কিন্তু বাংলাদেশ আবার চ্যাম্পিয়ন হয়েছে। তার মানে বাংলাদেশ ডাবল চ্যাম্পিয়ন, এখানে প্রথমবার, এবার সেকেন্ডবার। তারপরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তথ্য হচ্ছে এটা ফুটবল, যেহেতু নারীদের সম্পর্কে আছে এবং হচ্ছে খেলাধুলা, সো দুই দিক থেকে ইম্পর্টেন্ট, যে 7ম সাফ, ঠিক আছে, সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন চ্যাম্পিয়নশিপ, এটা অনুষ্ঠিত হয় নেপালে, এর আগেও নেপালেই হয়েছিল। 30 অক্টোবর 2024 তারিখে ফাইনাল ম্যাচ হয় কাঠমান্ডুর 10 রঙ্গশালা স্টেডিয়ামে। এখানে নেপালের মুখোমুখি হয় বাংলাদেশ, অ্যান্ড বাংলাদেশ 2-1 গোলে জেতে। সেরা খেলোয়াড় মানে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে তোমার ঋতুপর্ণা চাকমা, অ্যান্ড সেরা গোলরক্ষক রূপনা চাকমা এর আগের বছর হচ্ছে সেরা গোলরক্ষক হয়েছিল। অ্যান্ড ম্যাচ পরিচালনা কর্মকর্তাদের মধ্যে ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশের প্রথম ফিফা রেফারি জয়া চাকমা। তোমার এখান থেকে আলাদাভাবে ইন্ডিভিজুয়াল প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশের প্রথম ফিফা রেফারি মহিলা, নারী ফিফা রেফারি কে? তিনি হচ্ছেন জয়া চাকমা। ওকে, এর পূর্বের আসর 2022 সালেও, তখনও কিন্তু নেপালকে 3-1 গোলে হারিয়ে কিন্তু প্রথমবারের মতো বাংলাদেশ শিরোপা অর্জন করে, আর এইবার যে অর্জন করে সেটা হয়েছিল দ্বিতীয়বার, তো বাংলাদেশ 2বার। তারপরে দাবাতে দেখো আমাদের একজন গ্র্যান্ডমাস্টার, কে গ্র্যান্ডমাস্টার ছিল এটা সম্পর্কে আমি তোমাদের বাংলাদেশের খেলাধুলা অধ্যায় পড়াই দিছি। মানে এখানে দেখো আছে 5 জুলাই তারিখে বাংলাদেশের একজন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, তিনি কিন্তু মারা গেছেন। অলিম্পিক 33তম অলিম্পিকে বাংলাদেশের 5 জন ক্রীড়াবিদ অংশগ্রহণ করছিল। টেনিসে হোয়াইট ব্যাচ স্বীকৃতি লাভ করে বাংলাদেশি মাসফিয়া আফরিন। বাংলাদেশের দ্রুততম মানবী, মানে 100 মিটার স্প্রিন্টে কে ফার্স্ট আর কি বাংলাদেশে, তো বর্তমানে আছে ইমরানুর রহমান, তিনি কিন্তু অলিম্পিকে অংশগ্রহণ করছিলেন বাট খুব একটা ভালো ফলাফল করতে পারেন নাই। আর বাংলাদেশের দ্রুততম মানবী হচ্ছেন শিরিন আক্তার। এরপর আসো তথ্য প্রযুক্তি সম্পর্কে। নতুন একটা বাংলা লেখার ফন্ট, এই যে বাংলা লেখাটা দেখতেছো না, এটা হচ্ছে বিভিন্নভাবে হয় না, যে হচ্ছে একটা এদিকে বাঁকানো, একটা অক্ষরগুলো একটু ভিন্ন রকম, ওগুলোকে বলা হয় ফন্ট। এই বাংলা ফন্ট একটা নতুন, সেটা হচ্ছে পূর্ণ। এই জিনিসটা 21শে ফেব্রুয়ারিতে উদ্বোধন করা হয়েছে। তারপরে বাংলাদেশের প্রথম রকেট উৎক্ষেপণ, তথ্য প্রযুক্তি সম্পর্কে পড়তেছি। ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে প্রথমবারের মতো সরকারিভাবে রকেট উৎক্ষেপণ করতে যাচ্ছিল, করা হয়েছে আর কি। রকেটের নাম হচ্ছে 21-1, এবং এটা ধূমকেতু এক্স নামে একটা দল তার তৈরি। ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের সাবেক শিক্ষার্থী নাহিয়ান আল রহমান অলি এবং তার একটি দল এই জিনিসটা তৈরি করছেন।
এবং আইসিটি মন্ত্রণালয়ের A2I প্রোগ্রামের সহযোগিতা এবং অর্থায়ন করছিল এটাতে। ওকে, চট্টগ্রাম বন্দরে চালু হয়েছে হচ্ছে ল্যান্ডলর্ড মডেল। এটাতে দেওয়া আছে দেখো, সৌদি আরব ভিত্তিক রেড সি গেটওয়ে টার্মিনাল, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু এই ল্যান্ডলর্ড মডেল যেটা, এটা পরিচালনার কিন্তু দায়িত্ব গ্রহণ করছে। এবং এই মডেলের অধীনে প্রথম জাহাজ এই তোমার হচ্ছে চট্টগ্রাম বন্দরে ফেরে, এর নাম হচ্ছে MV মায়েরসক দাভাও। তারপরে দেখো বাংলাদেশ টেলিভিশনের হীরক জয়ন্তী 2023 সালে বিটিভি কিন্তু 60 বছরে পদার্পণ করছে। ওকে, শিল্প সংস্কৃতি, এই যে এটা থেকে কিন্তু তোমাদের গত বছর প্রশ্ন আসছিল। কেন প্রশ্ন আসছে? এই কারণেই প্রশ্ন আসছিল, এটা নতুন করে সংস্কার করা হয়েছে। তো ঢাকা গেটের সংস্কার করা হয়েছে। ঢাকা গেট হচ্ছে 400 বছরের পুরাতন, মোগল আমলে তৈরি করা হয়েছে। এটা হচ্ছে মীর জুমলা তৈরি করেন। আমি প্রাচীন বাংলার ইতিহাস অধ্যায়ের মধ্যে তোমাকে বলেছিলাম যে তোমাদের কিভাবে কেন তৈরি করা হয়েছে, কেন তার যে প্রধান তাকে খুশি করার জন্য কিন্তু মীর জুমলা এটা তৈরি করেন। মীর জুমলা হচ্ছে বাংলার সুবেদার ছিল। তারপরে মীর জুমলা ঢাকা গেট, ঢাকা গেটটা আরও বিভিন্ন নামে পরিচিত। একটা হচ্ছে মীর জুমলার গেট, একটা রমনা গেট, একটা হচ্ছে ময়মনসিংহ গেট, এই নামে পরিচিত। এটা কিন্তু জানুয়ারি 2024 সালে সংস্কার কাজ শেষ হয়, পুনরায় চালু করা হয়। এবং এই গেটের পাশেই যখন তুমি গেট দিয়ে পাস করবা, এই পাশে দেখবা হচ্ছে তোমার 3 নেতার মাজার আছে। অ্যান্ড এখানে এক পাশে কিন্তু একটা কামান রাখা আছে অনেক বড়। এই কামানটার নাম হচ্ছে বিবি মরিয়ম কামান। এই কামানটা হচ্ছে মুঘল আমলে ব্যবহার করা হয়েছে, 11 ফুট দীর্ঘ। এরপরে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, তার লেখা একটা বই ছিল না, সুলতানাস ড্রিম। এই জিনিসটা একটা কার্টুন চরিত্র করা হয়েছে এবং অ্যানিমেশন তৈরি করা হয়েছে, যে জিনিসটা হচ্ছে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করা হয়েছে। মঙ্গোলিয়ার উলানবাটর, মঙ্গোলিয়ার রাজধানী, ইউনেস্কোতে মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড কমিটি ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক। এখানে রোকেয়া সাখাওয়াত হোসেনের যে কল্পকাহিনীটা আছে সুলতানাস ড্রিম, এইটা বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পায়। এটা 1905 সালে বেগম রোকেয়া লিখেছিলেন। এবং 23 সালে এটার যে অ্যানিমেশন তৈরি করা হয় সেটা কে করছে, নাম হচ্ছে ইসাবেল হারগুয়েরা। ওকে, অ্যানিমেশন সুলতানাস ড্রিম। সুলতানাস ড্রিম কে লেখে এটাও আসতে পারে, এটা যে অ্যানিমেশন তৈরি করা হয় এটার কে নির্মাতা সেটাও আসতে পারে। এরপরের প্রশ্ন হচ্ছে শান্তি স্মৃতিস্তম্ভ ওরে বিহঙ্গ মোর, এ নামে একটা স্মৃতিস্তম্ভ তৈরি করা হয় বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে। এটা হচ্ছে জাপানের নাগাসাকি শহরের পিস পার্কে। তারপরে আসা হচ্ছে নেক্সট রিক্সা চিত্র, অধরা সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ঢাকা রিক্সা চিত্র স্বীকৃতি পাইছে। তারপরে ধ্রুব 72, 16 ডিসেম্বর 2023 সালে তোমার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে ধ্রুব 72 নামে একটা ভাস্কর্য স্থাপন করা হয়। নাম ধ্রুব কেন? কারণ ধ্রুব নামে একটা চলচ্চিত্র ছিল যেটাতে কাজী নজরুল নিজে অভিনয় করছিলেন, এটাও একটা তথ্য। এবং এই 72 সালে কিন্তু বাংলাদেশের সংবিধান চালু হয়। সংবিধানের 4টা মূলনীতি আছে না, তোমার হচ্ছে কি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এইগুলার হচ্ছে মোটো নিয়েই কিন্তু এই ভাস্কর্য ধ্রুব 72 গঠন করা হয়েছে। এবং এই এলাকাটা যে 4টা স্তম্ভ দেওয়া আছে, এই এলাকাটা হচ্ছে সংবিধান আঙিনা নামে পরিচিত। এরপরে কৃষিখাত, শিল্প, খনিজ শক্তি, এগুলা দেখো বিশ্ব খাদ্য আমদানিতে, রপ্তানি না কিন্তু আমদানি, নিজেদের দেশে নিয়ে আসা, এটাতে কিন্তু বিশ্বের 3য় বৃহত্তম আমদানিকারক হচ্ছে বাংলাদেশ। নতুন জাতের একটা পাট বীজ উদ্ভাবন করা হয়েছে, যেটার নাম হচ্ছে BJRI, বাংলাদেশ জুট রিসার্চ ইনস্টিটিউটের তোষাপাট 9। এটা সবুজ সোনা নামে পরিচিত। তাহলে সবুজ সোনা কি, তখন কি বলবো? উচ্চ ফলনশীল পাট বীজ। শিং মাছের জীবন রহস্য উন্মোচন, বাংলাদেশ জীবন রহস্য উন্মোচনে খুব পটু, তাই না? পাটের জিনোম আবিষ্কার করছিলেন কেন, এটা কিন্তু তোমাদের বইই আছে। তারপর দেখো শিং মাছের জীবন রহস্য উন্মোচন করে কিন্তু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। এবং এই জিনিসে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সব থেকে বেশি আগায়। ডক্টর মাকসুদুল আলম ছিলেন না, তিনি হচ্ছে পাটের জিনোম রহস্য জিনোম উদ্বোধন করছেন, তিনিও কিন্তু তোমার এই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন। তারপরে সয়াবিন, নতুন জাতের সয়াবিন, নাম হচ্ছে BU সয়াবিন 5। পান গবেষণাগার, রাজশাহীর মোহনপুরে পান গবেষণাগারের জন্য একটা জমি নির্ধারণ করা হয়েছে, ওখানে গবেষণা ইনস্টিটিউট তৈরি করা হবে। সামুদ্রিক মৎস্য উৎপাদনে বাংলাদেশ বিশ্বের 14তম, কিন্তু ইলিশ উৎপাদনের ক্ষেত্রে বিশ্বে ফার্স্ট। বাংলাদেশের থেকে বেশি ইলিশ কোনো দেশেই উৎপন্ন হয় না। আমাদের পাশের দেশের দাদারা কিন্তু এটা নিয়ে অনেক বেশি হিংসা করে
তারা ইলিশ খেতে পায় না। এরপরে জিআই পণ্য, এখানে একটা কারেকশন আছে। আমি এই জিনিসটা যখন বানাই তখন তোমার হচ্ছে 43টা ছিল, এই কিছুদিন আগে জাস্ট 2 সপ্তাহ আগে মনে হয় আরেকটা অ্যাড হয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশের 44তম জিআই পণ্য আসছে। তোমাদের ওখানে লিখে দেবো আমি। 44তমটা কি? 44তম হচ্ছে তোমার শেরপুরের ছানার পায়েস। ওকে, শেরপুরের ছানার পায়েস বাংলাদেশের জিআই পণ্য বর্তমানে হচ্ছে 44টা, সর্বশেষ 44তম হচ্ছে শেরপুরের ছানার পায়েস। আর 43তম ছিল হচ্ছে সুন্দরবনের মধু। জিআই পণ্য মানে কি? জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, মানে এই পণ্যটা এই দেশে সবচেয়ে বেশি পাওয়া যায় বা প্রধান পণ্য আর কি, ঠিক আছে? এটা হচ্ছে জিআই পণ্য। বাংলাদেশের গ্যাস ক্ষেত্রের সংখ্যা কয়টা? 29টা, সর্বশেষ আবিষ্কৃত হচ্ছে ইলিশা ভোলাতে। তারপরে হচ্ছে গ্যাস ক্ষেত্রের মধ্যে হচ্ছে তেলের সন্ধান পাওয়া গেছে সিলেটে একটা গ্যাস ক্ষেত্রের মধ্যে, 10 নম্বর গ্রুপে এখানে লেখা আছে। তারপরে বায়ুবিদ্যুৎ কেন্দ্র, দেশের সর্ববৃহৎ বায়ুবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে কক্সবাজারে। ওই যে তোমার হচ্ছে বড় বড় ইয়াতে তোমার উইন্ড মিল বানানো হয় না, যেরকম হয়ে গেল এরকম থাকে, এখানে তোমার হচ্ছে যে পাখা লাগানো না, এরকম উইন্ড মিল থাকে না, এই উইন্ড মিলগুলো সবচেয়ে বেশি স্থাপন করা হয়েছে, এটা হচ্ছে তোমার বায়ুবিদ্যুৎ কেন্দ্রের জন্য। এটা কক্সবাজারে অনেক সামুদ্রিক বাতাস থাকে, ভালো। সৌরবিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়িতে 500 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করছে ইন্দোনেশিয়া থেকে পরিকল্পনা করেছে বাংলাদেশের মাতারবাড়িতে এই জিনিসটা স্থাপন করা হবে। তারপরে পারমাণবিক জ্বালানি, 5 অক্টোবর 2023 রাশিয়া বাংলাদেশকে পারমাণবিক জ্বালানির প্রথম চালান সরবরাহ করছে, যেটা হচ্ছে তোমার রূপপুর পারমাণবিক কেন্দ্রে মানে কাজে লাগানো হবে। এরপরে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, বিশ্বের 3য় দেশ কক্সবাজারের উখিয়া থেকে বর্জ্য নিয়ে এসে বিদ্যুৎ উৎপাদন শুরু করছে বাংলাদেশ। বিদ্যুৎ উৎপাদনের জন্য বাংলাদেশে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় গ্যাস, তারপর হচ্ছে কয়লা, তারপর হচ্ছে আলট্রা সুপার ক্রিটিক্যাল পদ্ধতি। এটা হচ্ছে বিদ্যুৎ উৎপাদনের একটা উন্নত পদ্ধতি, যেখানে হচ্ছে বাষ্পের তাপমাত্রা এবং চাপ সুপার ক্রিটিক্যাল স্তরে রাখা হয়। তোমরা অবশ্যই পড়ছো পরিবেশ রসায়নের মধ্যে, সুপার ক্রিটিক্যাল তাপমাত্রা নামে একটা জিনিস আছে। তো এই প্রযুক্তি ব্যবহার করলে কি হবে, কয়লা ভিত্তিক যে তাপ বিদ্যুৎ কেন্দ্র আছে এখানে হচ্ছে তোমার যে অপচয়টা রোধ করা হবে, ঠিক আছে? মানে তাপটা বেশি পরিমাণে হচ্ছে আমি শক্তিতে রূপান্তর করতে পারবো, ঠিক আছে? নর্মালি হচ্ছে তোমরা যখন হচ্ছে ইয়াতে পড়ছো, তাপগতিবিদ্যায় পড়ছো, ওখানে কিন্তু তোমরা জানো যে কোনো ধরনের মেশিন কিন্তু তোমার 20 থেকে 30% উপরে কিন্তু শক্তি মানে তাপ শক্তিকে তোমার হচ্ছে এনার্জিতে রূপান্তর করতে পারে না, ঠিক আছে? 30% পর্যন্ত হচ্ছে তার কর্মদক্ষতা হয়, এর বেশি কিন্তু হয় না। বাট এই প্রযুক্তি দিলে কিন্তু এটার কর্মদক্ষতা 50% পর্যন্ত বাড়ানো সম্ভব। কার্নোর ইঞ্জিন বাস্তবে সম্ভব না, কার্নোর ইঞ্জিনে কিন্তু কর্মদক্ষতা 100%। এগুলো তোমরা সবাই তাপগতিবিদ্যায় পড়ে আসছো। এরপরে শিল্প, এপিআই পার্ক, একটি ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট পার্ক, এটা মুন্সিগঞ্জের গজারিয়ায় স্থাপিত হয়েছে, ঠিক আছে? পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা, বাংলাদেশ রেলওয়ে বাংলাদেশের 2টা অঞ্চলে বিভক্ত, পূর্বাঞ্চল আর পশ্চিমাঞ্চল, ঠিক আছে? এই 2 জায়গাতে হচ্ছে তোমার রেলওয়ে আছে, বাট নতুন করে 4টা রেলওয়ের অঞ্চল বিভক্ত করা হয়েছে, মানে পরিকল্পনা করা হয়েছে। সেটা হচ্ছে তোমার পূর্বাঞ্চল, পশ্চিমাঞ্চল তো থাকবে, তার সাথে মধ্যাঞ্চল আর দক্ষিণাঞ্চলকে কানেক্ট করবে। প্রথম নারী রেল অ্যাটেন্ডেন্ট, কক্সবাজার থেকে চট্টগ্রাম রুটের মানে কক্সবাজার চট্টগ্রাম থেকে যে ঢাকাগামী ট্রেনগুলো আছে এটাতে 9 জন নারী রেল অ্যাটেন্ডেন্ট যুক্ত করা হয়েছে প্রথমবারের মতো। তারপরে দেশের প্রথম পাতাল রেল হচ্ছে এমআরটি লাইন 1। আমরা বর্তমানে যে এমআরটিতে চলাচল করি মেট্রোতে, সেটা কিন্তু এমআরটি লাইন 6, এবং এমআরটি লাইন 1 যেটা, সেটা কিন্তু পাতাল রেলের জন্য ইউজ করা হবে। এই জিনিসটা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কমলাপুর রেল স্টেশন পর্যন্ত বিস্তৃত হবে, সেটা মাটির নিচ দিয়ে। এখানে 12টা স্টেশন থাকবে, এখানে স্টেশনের নাম লেখা আছে। অ্যান্ড এই জিনিসটা কিন্তু বাংলাদেশের জন্য একটা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আন্তর্জাতিক মানসম্পন্ন একটা ট্রান্সপোর্ট ব্যবস্থা হতে যাচ্ছে। এমআরটি লাইন 1 উদ্বোধন হলে অনেক ধরনের যানজটই কিন্তু আমাদের দেশে কমে যাবে। অলরেডি কিন্তু তোমার এই মেট্রো হওয়ার কারণে কিন্তু অনেকাংশেই কমছে, বাট অব্যবস্থাপনার কারণে কিন্তু একটু যানজট দেখা যায় ঢাকায় এখন।
তারপরে আমরা যে বললাম না এমআরটি লাইন 6 আসি, তো এমআরটি লাইন 6 কিন্তু তোমার উত্তর পর্যন্ত আছে। এদিকে হচ্ছে তোমার মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত এক্সটেন্ড চলতেছে, আর এইদিকে কিন্তু উত্তর থেকে টঙ্গী পর্যন্ত এক্সটেন্ড করা হবে। তার মানে এখনও কাজ চলতেছে এমআরটি লাইন 6-এর টঙ্গী পর্যন্ত, মানে তোমার এই রুটটা মানে এই লাইনটা সম্প্রসারণ করা হবে। এখানে আরও 5টা নতুন স্টেশন চালু করবে। দেশের প্রথম এলিভেটেড রেল স্টেশন, উপর দিয়ে এলিভেটেড রেল স্টেশন, ঠিক আছে, এলিভেটেড রেল স্টেশন তোমার স্থাপিত হয়ে গেছে। এটা হচ্ছে ঢাকা থেকে যশোর যে রেল লাইন আছে, এটা পদ্মা সেতু রেল সংযোগের সাথে কেরানীগঞ্জের উপর দিয়ে তোমার পদ্মা সেতুতে ওঠার আগে এই জিনিসটা করা হয়েছে। তারপরে দেখো দেশের প্রথম ইলেকট্রিক কার, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি, এটা হচ্ছে সম্পূর্ণ বৈদ্যুতিক ইলেকট্রিক গাড়ি তৈরি করছে, যার নাম হচ্ছে পালকি। ওকে, নদীপথ সমুদ্র বন্দর, বাংলাদেশে বর্তমানে নদী বন্দর আছে 50টা, ঠিক আছে। সবচেয়ে বড় কোনটা? সবচেয়ে বড় নদী বন্দর হচ্ছে তোমার নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীরে যেটা, এটা। এবং সর্বশেষ যুক্ত হওয়া নদী বন্দর হচ্ছে ভোলাগঞ্জ নদী বন্দর, সিলেট। চট্টগ্রাম বন্দরে প্রথমবারের মতো ল্যান্ডলর্ড মডেল আসছে, এটা আমরা হচ্ছে একটু আগে পড়ছি। তারপরে যে কিছুদিন আগে আমরা হচ্ছে খবর দেখছিলাম জলদস্যুদের হাতে কিন্তু বাংলাদেশের একটা জাহাজ আটকা পড়ছিল, সেটা হচ্ছে সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়ছিল। এবং এই জিনিসটা মানে জানা হয় সোমালিয়ার যে জলদস্যুরা আছে তারা সবচেয়ে ভয়াবহ, তারা কাউকে ধরলে তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না, ঠিক আছে। বাট এই বাংলাদেশের যে জাহাজ ধরছিল এমভি আবদুল্লাহ নামে, এই জাহাজটাকে তারা হচ্ছে কিছু অর্থের বিনিময়ে মুক্তিপণ দাবি করছিল। এই মুক্তিপণের বিনিময়ে কিন্তু জাহাজ ছেড়ে দেয়। কত মুক্তিপণ? সেটা হচ্ছে $5 মিলিয়ন, টাকার অঙ্কে অনেক টাকা, ঠিক আছে, মানে $50 লক্ষ। তারপরে হচ্ছে বিমান সংযোগের দেখে ফ্লাইট ডিসপ্যাচ সলিউশন, এটা হচ্ছে জার্মানির যে বিমান সংস্থা, নাম হচ্ছে লুফথানসা, এই সিস্টেমের যে অধীনে এটা কিন্তু বাংলাদেশে এখন চালু হলো, লিডো ফ্লাইট 4D। ব্যাংকিং অর্থনীতি, বাংলাদেশের প্রথম ডিজিটাল ব্যাংক, নগদ ডিজিটাল ব্যাংক, টাকা নিয়ে পালাইছে। তারপরে নতুন অনুমোদিত ডিজিটাল ব্যাংক হচ্ছে কোরি ডিজিটাল ব্যাংক। ডিজিটাল ব্যাংক স্থাপনের শর্ত আছে একটা, তোমাকে হচ্ছে একটা মূলধন নিয়ে চালু করতে হবে। মূলধন কত? 125 কোটি টাকা লাগবে। এবং তোমরা যদি কয়েকজন মিলেও দাও, যে হ্যাঁ সর্বোচ্চ কয়জন দেওয়া যাবে হিসাব করলে 50 লাখ টাকা করে 5 জনের লাগবে। প্রতিজনের ভাগ যদি একজন যদি বিনিয়োগ করতে চায় তাহলে 50 লাখ টাকা করে বিনিয়োগ করতে হবে। ডিজিটাল ব্যাংকের কোনো শারীরিক শাখা থাকবে না, ব্যবহারকারীরা ভার্চুয়াল কার্ড, কিউআর কোড, অন্যান্য প্রযুক্তি ব্যবহার করতে পারবে। কোনো মানে তোমার হার্ড কপি কিছু থাকবে না, সব ডিজিটাল। ডিজিটাল ব্যাংকিংয়ের নীতিমালা চালু করা হয় বাংলাদেশে, এই প্রথম ডিজিটাল ব্যাংক কিন্তু হচ্ছে নগদ। এরপরে হচ্ছে ব্যাংক সংযুক্তিকরণ নীতিমালা জারি করা হয় এই বছরই। তারপরে ব্যাংক অ্যাসুরেন্স, এটা পরিবর্তন করা হয় গত বছরের 12 ডিসেম্বর। তারপরে অফশোর ব্যাংকিং, অফশোর ব্যাংকিং একটা ভয়াবহ জিনিস আর কি বাংলাদেশের জন্য, প্লাস মানে বাংলাদেশের জন্য স্পেশালি ভয়াবহ জিনিস। অন্যান্য দেশের ক্ষেত্রে তোমার হচ্ছে ব্লেজিং বলা চললেও বাংলাদেশের জন্য এটা মোটেও ব্লেজিং না। অফশোর ব্যাংকিং কী জিনিস সেটা তোমাকে একটু আইডিয়া দিই। যে ধরো আমার নাম হচ্ছে, একজনের নাম হচ্ছে মিস্টার করিম। হ্যাঁ, মিস্টার করিম বাংলাদেশে বিজনেস করে। এখন বাংলাদেশে বিজনেস করার কারণে তিনি হচ্ছে যে পরিমাণ আর্নিং করে সেই অনুযায়ী তাকে কিন্তু অনেক বেশি পরিমাণে হচ্ছে ভ্যাট দিতে হয়, ঠিক আছে। বাংলাদেশের ভ্যাটের পরিমাণ এমনিতেই অনেক বেশি, ঠিক আছে। তো যে করিম সাহেবকে অনেক বেশি ভ্যাট দিতে হচ্ছে। তো এই কারণে তিনি কি করবেন, তিনি যে ব্যবসার একটা যে প্রাপ্ত যে অর্থ আছে এই জিনিসটা সে বিশ্বের অন্য একটা দেশে যেখানে তোমার ইকোনমিক কন্ডিশন স্টেবল, ধরো সিঙ্গাপুরের একটা ব্যাংকে সে একটা অ্যাকাউন্ট খুলবে, অফশোর অ্যাকাউন্ট, এবং ওই অ্যাকাউন্টে সে বাংলাদেশে যে প্রাপ্ত অর্থগুলো আছে সেটা ওখানে রাখবে। তাহলে কি হলো, তার করের পরিমাণ কমলো। কর কিন্তু তাকে দিতে হবে, কিন্তু কম দিতে হবে। অফশোর ব্যাংকিংয়ের সিস্টেমগুলো অন্য দেশে থাকবে, বাট এই জিনিসটার প্রপার যে নথি এই জিনিসটা তোমার দেশের কাছে থাকবে না। তুমি কত টাকা ওখানে রাখতেছো তোমার দেশের কাছে কোনো কৈফিয়ত দিতে হবে না। অ্যান্ড কিন্তু তোমাকে হচ্ছে তোমার আর্নিংয়ের যে একটা এই সিস্টেম আছে, আর্নিংয়ের ডকুমেন্টও দিতে হবে এবং কিছু তোমার দিতে হবে, মানে ভ্যাট দিতে হবে। তাহলে তোমার ভ্যাটের পরিমাণ একটু কম লাগবে। তাহলে বাংলাদেশ সরকারকে তুমি কর কম দিবা এবং বিদেশে তুমি টাকা রাখবা। অ্যান্ড এটার ক্ষতিটা কি, ধরলাম মিস্টার করিম ভালো মানুষ, সে হচ্ছে দেশেও সুন্দর করে কর দেয় অ্যান্ড ওখানেও সে টাকা রাখতেছে, এক্সট্রা টাকাটা যাতে কর না দেওয়া লাগে, যেটা পরবর্তীতে সে নিজের ব্যবসার কাজে লাগাবে, জমা রাখার জন্য সে অফশোরে রাখতেছে। কিন্তু মানুষজন কী করবে, মানি লন্ডারিং করবে, কোটি কোটি টাকা নিয়ে যায় বিদেশের ব্যাংকে রাখবে, বাংলাদেশে কোনো কৈফিয়ত দিতে পারবে না, ঠিক আছে। বাংলাদেশে এখানে কৈফিয়ত চাইতেও পারবে না। এটা হচ্ছে অফশোর ব্যাংকিং। তাহলে অফশোর ব্যাংকিং বিল চালু হয়ে গেছে অ্যান্ড এই জিনিসটা বাংলাদেশের জন্য একটা হুমকি স্বরূপই দেখা যায়।
এই জিনিসটা চালু করছে কিন্তু মার্চ মাসে। অলরেডি এটা চালু হওয়ার পরে কত কত তো তোমার নেতাকর্মীরা টাকা বিদেশে নিয়ে চলে গেছে। হ্যাঁ, এটার কোনো হিসাবই পাওয়া যাবে না এখন। তারপরে দেখো বাংলাদেশ ব্যাংক টাকার সঙ্গে ডলারের সোয়াপ ব্যবস্থা চালু করছে এই বছরেই। অর্থনীতি জিডিপি, এই যে এখানে লেখা আছে জিএনআই জিডিপি, মোট অভ্যন্তরীণ উৎপাদন আর হচ্ছে মোট জাতীয় আয়, এটা হচ্ছে মোট। আর মাথাপিছু একটা দেওয়া আছে, এই জিনিসটা মাথাপিছুটা তোমরা একটু মনে রাখবা। বাংলাদেশে বর্তমানে মাথাপিছু আয় কত, মাথাপিছু জাতীয় আয় একটা, মাথাপিছু জিডিপি একটা। মাথাপিছু জাতীয় আয় যেটা গ্রস ন্যাশনাল ইনকাম সেটা হচ্ছে $2784, আর মাথাপিছু জিডিপি যেটা সেটা হচ্ছে $2675। দুইটা তথ্যই ইম্পর্টেন্ট। ওকে, বাকিগুলো এখান থেকে ইম্পর্টেন্ট না। তারপরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ঘটছে হচ্ছে 5.82%। মুদ্রাস্ফীতি এই বছর আমরা জানি অনেক বেশি পরিমাণে ঘটছে, সেটা হচ্ছে 9%। মানে মুদ্রার দাম কমে গেছে। কীরকম, তোমার কাছে যদি আগে ব্যাংকে 1 লক্ষ টাকা জমা থাকতো, এখন ওই টাকার মূল্যমান হয়ে গেছে 90,000 টাকা। টাকা 1 লক্ষই আছে, বাট ওটার মূল্যমান কমে গেছে। এটা হচ্ছে মূল্যস্ফীতি। বাংলাদেশের সাথে 210টা দেশ অঞ্চলের বাণিজ্য করে এখন পর্যন্ত। তো সবচেয়ে বেশি বাণিজ্য ঘাটতি চীনের সাথে। এফডিআই, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, এফডিআই প্রাপ্তিতে বিশ্বে হচ্ছে 3rd বাংলাদেশ। মানে ফরেন কান্ট্রি ডিরেক্টলি হচ্ছে, বাংলাদেশে হচ্ছে তোমার এফডিআই করে, যেটা হচ্ছে ইনভেস্টমেন্ট করে। তারপর দ্বৈত কর পরিহার চুক্তি, এগুলো খুবই লেস ইম্পর্টেন্ট টপিক। তারপর সাম্প্রতিক সূচক, এখান থেকে কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে পড়ার মতো। যে বাংলাদেশে বর্তমানে মোট জনসংখ্যা হচ্ছে দেখো 17.74 কোটি, যেটা হচ্ছে বিশ্বে তোমার কত, 8ম, তাই না? আর হচ্ছে গত ক্লাসে তোমাদের হচ্ছে একটা জিনিস কনফিউশন লাগছে যে বাংলাদেশের কত, মানে আয়তনে কততম। এখন দেখো এশিয়াটিক সোসাইটির মতে বাংলাদেশের আয়তনে হচ্ছে বিশ্বে 90তম। তারপরে ধরো তোমার হচ্ছে মতো উইকিপিডিয়ার মতে হচ্ছে 94তম। তারপরে হচ্ছে আরেকটা প্রিভিউস ইন্টারন্যাশনাল, ওটার মতে কিন্তু আবার হচ্ছে তোমার 92তম। তার মানে আমরা হচ্ছে 3টাই পাচ্ছি। তো হচ্ছে মোস্ট প্রবাবলি তোমরা হচ্ছে 94 দিতে পারো, 94 অপশনে না থাকলে 90 দিবা। ঠিক আছে, 94 1 নম্বরে দাগাবা। আর যদি অপশনে 94 না পাও দেন 90, আর কোনো অপশন নেই। ওকে, এশিয়াটিক সোসাইটিতে বাংলাদেশকে আসলে ফলো করা হয়। আগে থেকে আমরা পড়তেছি 90তম। তো এর ভিতরে সুদান আসলে সুদানের আয়তন বাংলাদেশের থেকে বেশি না কম সেটা একটু জানতে হবে। তারপরে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার, এটা লাগবে। জনসংখ্যা বৃদ্ধির হার কত, 1.33%। ওকে, এরপরে আসা হচ্ছে বাংলাদেশের মানুষের গড় আয়ু আছে এখানে। মাথাপিছু আয় একটু আগে বলছি, এই জিনিসটা খুবই খুব ইম্পর্টেন্ট, এই জিনিসটা এবং হচ্ছে এই জিনিসটা। জিডিপি প্রবৃদ্ধি হয়েছে 5.82, এটাও বলছি। এবং এই দেখো অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশ বিশ্বে 116তম। বাংলাদেশে বিদেশি বিনিয়োগের শীর্ষে কোন দেশ? যুক্তরাজ্য। বাংলাদেশে বিনিয়োগ করে বিদেশি সংস্থা, যেটা এফডিআই বললাম আমরা একটু আগে, সেটা হচ্ছে যুক্তরাজ্য সবচেয়ে বেশি করে। পরিবেশ দূষণের সূচকে দেখো বিশ্বের 5ম দূষিত নদী হচ্ছে বুড়িগঙ্গা। বুড়িগঙ্গা একটা দূষিত নদী আমরা সবাই জানি, বাট এটা হচ্ছে 5ম। এর চেয়েও দূষিত কিছু নদী আছে। তার ভিতরে সর্বপ্রথম হচ্ছে 1 নম্বর ইন্দোনেশিয়ার চিতারুং নদী, সেটা সবচেয়ে বেশি দূষিত নদী। বায়ু দূষণে ঢাকার অবস্থান বিশ্বের 2য়, 2nd। বসবাসযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান 168তম, বসবাসের অযোগ্য। ঝুঁকিপূর্ণ শহর হচ্ছে ঢাকার অবস্থান 6ষ্ঠ। ওকে, এখানকার সবগুলো ইম্পর্টেন্ট। তারপরে দেখো খাদ্য কৃষি, খাদ্য আমদানিতে বাংলাদেশের অবস্থান 3rd, একটু আগে আমরা পড়ছি। তারপর উৎপাদনের দিকে দেখো মাছ উৎপাদন সবচেয়ে বেশি হয় ময়মনসিংহে, পাট উৎপন্ন হয় ফরিদপুরে, ধান রংপুরে, তারপরে আম মৌলভীবাজার, তারপরে হচ্ছে ইলিশ কুষ্টিয়া, অ্যান্ড কাঁঠাল হচ্ছে গাজীপুর। এগুলো হচ্ছে শীর্ষ। আমটা হচ্ছে আমার কাছে এখানে কনফিউশন লাগতেছে, মৌলভীবাজার না চাঁপাইনবাবগঞ্জ, তোমরা একটু দেখে নিবা। এরপর আসে বৈশ্বিক সূচক, এগুলো সম্পর্কে কিন্তু আমি ক্লাসে বলছি, ওটা তোমরা পড়বা। এটা না ফলো করে তোমরা ওটা ফলো করবা, ঠিক আছে? এটা এখান থেকে বাদ। তারপরে বৈশ্বিক আমদানি রপ্তানি, অস্ত্র আমদানিতে বিশ্ব অবস্থান কত, 26তম। শান্তিরক্ষা মিশনে এখন বাংলাদেশ 9টি দেশে শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করতেছে এখন পর্যন্ত, ঠিক আছে? গবেষণা উন্নয়ন, বুড়িগঙ্গা নদী তো দূষিত নদী আমরা জানি, কিন্তু নদীকে আবার ফেরত আনার জন্য, নদী পুনরুদ্ধারের জন্য
একটা গবেষণা পত্র প্রকাশ হয়েছে যেটার নাম হচ্ছে বুড়িগঙ্গা নিরুদ্ধ নদী পুনরুদ্ধার। ঠিক আছে, বাংলাদেশ পান গবেষণাগার, এটা হচ্ছে রাজশাহীতে তৈরি করা হচ্ছে। তারপর পুরস্কার পদকের মধ্যে আসো, এবার হচ্ছে নোবেল প্রাইজ। নোবেল প্রাইজ 2024 এখানকার সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো সেটা হচ্ছে তোমার চিকিৎসা খাত, আর মেডিকেলে প্রশ্ন আসতে গেলে তোমার হচ্ছে চিকিৎসা খাত থেকে আসবে, নয়তো তোমার শান্তির থেকে আসবে, আর সাহিত্য থেকে আসবে। তারপর নোবেল প্রাইজ অনেক ক্যাটাগরিতে দিলেও তোমার এই তিনটা হচ্ছে মেডিকেল পরীক্ষার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। কী কী? এক হচ্ছে তোমার মানে চিকিৎসা ক্ষেত্র, 2 নাম্বার হচ্ছে তোমার শান্তি, 3 হচ্ছে তোমার সাহিত্য। তো আমরা ওই 3টা পড়বো, বাকিগুলো তোমরা একটু দেখে নিবা। দেখো চিকিৎসা ক্ষেত্রে এই বছর নোবেল পাইছে হচ্ছে ভিক্টর অ্যামব্রোস এবং হচ্ছে গ্যারি রাফকুন। তারা হচ্ছে মাইক্রো আরএনএ আবিষ্কার করছে। মাইক্রো আরএনএ হচ্ছে তোমার হচ্ছে জিন নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এই সম্পর্কে বিস্তারিত লেখা আছে। ঠিক আছে, নামগুলো কী কী শুধুমাত্র নামটা পড়বা, ভিক্টর অ্যামব্রোস এবং হচ্ছে গ্যারি রুফকুন বা রাফকুন যেটাই বলো। তারপরে সাহিত্যে পাইছে হচ্ছে হানকাং। এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবারের জন্য, কারণ একমাত্র নারী এখানকার। ঠিক আছে, এবারে যে যারা নোবেল পুরস্কার পাইছে তার ভিতর একমাত্র নারী হচ্ছেন হানকাং, এবং তিনি হচ্ছে একমাত্র ব্যক্তি যিনি হচ্ছেন এশিয়া মহাদেশের। ঠিক আছে, দক্ষিণ কোরিয়ার লেখক হানকাং, তিনি হচ্ছে তার বিখ্যাত কাজ দ্য ভেজিটেরিয়ান অ্যান্ড ও হিউম্যান অ্যাক্টস, এই জিনিসটার জন্য কিন্তু সে সাহিত্যে নোবেল পাইছেন। এরপরে শান্তিতে নোবেল পাইছে কোনো মানুষ না, এটা একটা সংস্থা, নিহন হিদানকিও যেটাই বলো, এটা হচ্ছে জাপানি একটা সংগঠন। পারমাণবিক অস্ত্রের ব্যবহার যাতে কমে আসে, মানুষের জন্য যে বিপজ্জনক, এই জিনিসটা বিশ্বের কাছে তুলে ধরছে, এই জন্য তারা শান্তিতে এবার নোবেল পাইছে। তারপরে আসা হচ্ছে আন্তর্জাতিক পুরস্কার। বাংলাদেশ কী পুরস্কার পাইছে এ দেখো, এবছর ডক্টর মোহাম্মদ ইউনুস ট্রি অফ পিস, ইউনেস্কো ট্রি অফ পিস পুরস্কারটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস পাইছেন। ওকে, তারপরে বিবিসি 100 প্রভাবশালী নারী তালিকায় কিন্তু একজন আসছে, তিনি হচ্ছেন জান্নাতুল ফেরদৌস, এবং আরেকজন নার্সের কথা আমরা পাইছি, তিনিও কিন্তু হচ্ছে এখানে আসছেন। তার নামটা হচ্ছে আমার এখন মনে পড়তেছে না, আমি তোমাদেরকে এই নোটের সাথে অ্যাড করে দিব। ঠিক আছে, তারপরে টাইমস ম্যাগাজিনের শীর্ষ 1-এ কিন্তু শীর্ষ 100 নেক্সট 100, এখানে কিন্তু বাংলাদেশের তথ্য এবং প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের বর্তমান উপদেষ্টা নাহিদ ইসলাম এখানে স্থান পাইছেন। তারপরে স্বাধীনতা পুরস্কার 2024 সম্পর্কে বিস্তারিত আছে। এখানকার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনটা, এই সম্পর্কে কিন্তু তোমাদের আমি আগে সাম্প্রতিক স্বাস্থ্যতে পড়াই দিছি। ডক্টর হরিশঙ্কর দাস, তিনি চিকিৎসা বিজ্ঞানে 2024 স্বাধীনতা পুরস্কার পাইছেন। 21 পদকে অনেকের নামই আছে এখানে, তার ভিতর একটা ইম্পর্টেন্ট আছে, সেটা হচ্ছে তোমার ভাষা ও সাহিত্যে এবছর 21 পদক পাইছেন হচ্ছেন রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, মরণোত্তর পাইছেন রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। তারই কিন্তু হচ্ছে একটা বিখ্যাত যে গান আছে, তোমরা শুনছো, যে ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লেখো, এটা কিন্তু রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর লেখা। ওকে, এরপরে আসো রবীন্দ্র পুরস্কার কে কে পাইছেন? ভীষ্মদেব চৌধুরী, অধ্যাপক লাইসা আহমদ লিসা, এই পর্যন্ত খালি নামটা পড়বা। নজরুল পুরস্কার পাইছেন অধ্যাপক রাজিয়া সুলতানা। কিছু আন্তর্জাতিক পদক পুরস্কার আছে, এগুলো হচ্ছে বাংলাদেশের অর্জন আর কি, পুরো ওভারঅল বাংলাদেশের অর্জন। ওকে, গ্লোবাল গ্রিন এনার্জি অ্যাওয়ার্ড, তারপর হচ্ছে ক্রীড়াক্ষেত্রে পুরস্কার। এই যে 2024 সালে ক্রিকেট বোর্ডের উদ্যোগে হচ্ছে এই পুরস্কারটা দেওয়া হয়, বঙ্গবন্ধু আন্তর্জাতিক ক্রিকেট পুরস্কার, এটা পায় হচ্ছে লিটন দাস। ইন্টারন্যাশনাল ক্লাইমেট অ্যাওয়ার্ড বাংলাদেশ পাইছে। তারপরে মেরিন কনজারভেশন অ্যাওয়ার্ড, নারী উদ্যোক্তা পুরস্কার, এখানে 10 জন নারীকে হচ্ছে উইমেন এন্টারপ্রেনারশিপ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে এবছর। ফজিলাতুন্নেসা মুজিব পদক, এগুলো আসলে ইম্পর্টেন্ট না। তারপরে দেখো গ্লোবাল ইনোভেশন লিডারশিপ অ্যাওয়ার্ড 2024 সালে ডক্টর রবিনা আক্তার ক্যান্সার চিকিৎসায় যে ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়, এই জিনিসটার জন্য তিনি গ্লোবাল ইনোভেশন লিডারশিপ অ্যাওয়ার্ড পাইছেন। নাম কি? রুবিনা আক্তার। কারণ কি, এটা চিকিৎসা ক্ষেত্র, তাই এটা ইম্পর্টেন্ট। ওকে, এই যে মৎস্য চাষে বায়োফ্লক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই যে আন্তর্জাতিক সাহিত্য পুরস্কার, এবার হচ্ছে তোমার যে এশিয়ান লিটারেচার প্রাইজও কিন্তু রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ পাইছেন, 21 পদক পাইছেন, প্লাস এশিয়ান লিটারেচার প্রাইজ মরণোত্তর। স্মার্ট আর্ট অ্যাওয়ার্ড, এখানে পাইছেন ডিজিটাল শিল্পী নওশাদ ইকবাল।
এই যে এসডিজি গোলস, এমডিজি গোলস এই সম্পর্কে তোমাদের হচ্ছে আমি গত ক্লাসে পড়াইছি। তো এসডিজি গোলস যেটা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, এই জিনিসটা 17টা লক্ষ্য আছে। এর ভিতরে হচ্ছে বাংলাদেশ 2030 সালের মধ্যে কিন্তু এই সব দেশেরই আর কি এসডিজির ইউনাইটেড নেশনসের যতগুলো দেশ আছে সবাইকে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে যে 2030-এর মধ্যে এই 17টা লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে। তো বাংলাদেশ চেষ্টা করে যাচ্ছে, ইনশাল্লাহ তারা অর্জন করতে পারবে। তারপরে ডেঙ্গু নিয়ন্ত্রণে এগুলো কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলছি। এবার আমরা শেষের দিকে নবনিযুক্ত ব্যক্তিবর্গ। এই যে বাংলাদেশের কিন্তু প্রধান বিচারপতি চেঞ্জ হয়েছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর চেঞ্জ হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চেঞ্জ হয়েছে, ঠিক আছে। এই অনেক অনেক জায়গায়, সব জায়গায় কিন্তু চেঞ্জ হয়েছে, বাট সবচেয়ে ইম্পর্টেন্ট এবং প্রশ্ন আসার জায়গা হচ্ছে এগুলা। তাই বাংলাদেশের 17তম অ্যাটর্নি জেনারেল হয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আসাদুজ্জামান। 25তম প্রধান বিচারপতি রেফাত আহমেদ, সৈয়দ রেফাত আহমেদ। বাংলাদেশ ব্যাংকের 13তম গভর্নর কে? আহসান এইচ মনসুর। এখন থেকে টাকায় কার স্বাক্ষর দেখবা? আহসান এইচ মনসুরের স্বাক্ষর দেখবা। নতুন যে টাকা আসবে, আশা করা হচ্ছে বঙ্গবন্ধুর মাথা ছাড়া যে টাকাগুলো আসবে নেক্সটে, তাতে সাইন থাকবে হচ্ছে আহসান এইচ মনসুরের। এর আগে কে ছিল? এর আগে হচ্ছে ফজলে কবির ছিল, তার আগে আরেকজন ছিল আব্দুর রউফ তালুকদার, তাই না? এরপর মানে তারপরে আর কি আমাদের এখন যে হচ্ছে গভর্নর, মানে রিসেন্ট যে ছিল, মানে সাবেক কিছুদিন আগে আর কি আব্দুর রউফ ছিল। তারপরে আসা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। বিএসএমইউ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি, এটার উপাচার্য হচ্ছেন ডক্টর সায়েদুর রহমান। তারপরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর ASM আমানুল্লাহ। ওকে, নবনিযুক্ত ব্যক্তিবর্গ সম্পর্কে আমরা এইটুকুই পড়বো। আর হচ্ছে বিবিধ কিছু আছে। আচ্ছা, 2024 সালে বন্যা হয়েছিল আমরা জানি, এবং এই বন্যাতেই হচ্ছে বাংলাদেশের মানুষের উদারতা দেখা গেছে। একদম পিচ্চি বাচ্চা থেকে শুরু করে বড় বড় মানুষ সবাই কিন্তু অনেক বেশি পরিমাণে অর্থ এবার এই বন্যার পিছনে দিছে। অ্যান্ড টিএসসিতে যে হচ্ছে বন্যার জন্য ত্রাণ সংগ্রহ কার্যক্রম চলতেছিল, এখানে কিন্তু দেখা গেছে যে একদম পিচ্চি বাচ্চা থেকে শুরু করে সবাই আসছে। তো একজন বাচ্চা আসছিল, তার হজের টাকা, মানে আমি হজ করার জন্য জমাচ্ছিলাম টাকা, ওই টাকাও কিন্তু তিনি, মানে এই পিচ্চি বাচ্চাটা কিন্তু তার এই যে বন্যার্থদের সাহায্যের জন্য দিয়ে দিছে, তাই না? আর এই যে ত্রাণ পৌঁছানোর জন্য সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করছে হচ্ছে একটা প্রতিষ্ঠান, সেটা হচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন, যেটার যে প্রধান তিনি হচ্ছেন ডক্টর আহমদুল্লাহ, মুফতি সাহেব আহমদুল্লাহ, তার কর্তৃক পরিচালিত হচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। এরপরে এই যে ওয়ার সিমেট্রি, এই সম্পর্কে কিন্তু আমি তোমাদের বলছি বাংলাদেশ বিষয়াবলী ক্লাসে, যে স্থাপত্য মনে হয় ক্লাস, ওইটাতে, যে বাংলাদেশের দুইটা ওয়ার সিমেট্রি আছে। একটা হচ্ছে তোমার ময়নামতি কুমিল্লা, একটা হচ্ছে চট্টগ্রামে। এই ময়নামতির যে ওয়ার সিমেট্রি আছে, যে এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিহত 13টা দেশের 737 জন সৈন্যর এখানে হচ্ছে সমাধি ছিল। এখান থেকে 24 জন জাপানি সৈনিকের দেহাবশেষ জাপানে নিয়ে যাওয়া হচ্ছে। জাপান থেকে ফরেন্সিক টিম আসছে, তারা হচ্ছে এরকম দেহাবশেষ উত্তোলন করতেছে। কত বছর পর? 81 বছর পর। আসলে পাওয়া যাবে কিনা সন্দেহ, মাটির নিচে তো এখন হাড্ডিগুড্ডিও না পাওয়া যাওয়ার কথা, তাই না? দ্যাটস অল। এই পর্যন্ত ছিল তোমাদের হচ্ছে সাম্প্রতিকের ক্লাস। তো আশা করি তোমাদের হচ্ছে জিকে নিয়ে আর কোনো টেনশন থাকবে না, আর কোনো চিন্তা থাকবে না, ঠিক আছে? তো তোমরা হচ্ছে নিজেদের মতো ভালোভাবে পড়তে থাকো। এটা হচ্ছে তোমাদের সাথে অফিসিয়ালি আমার হচ্ছে লাস্ট ইন্টারাকশন, শেষ দেখা। তো ভালোভাবে পরীক্ষা দাও। তোমরা হচ্ছে আমার প্রথম ব্যাচ, বুঝছো? মানে এর আগে আমার পড়ানোর, অনলাইনে পড়ানোর কোনো অভিজ্ঞতা বা কিছুই ছিল না। তো তোমরা হচ্ছে আমার প্রথম ব্যাচ, আমার স্মৃতিতে সারা জীবন থাকবা। তো আমার জন্য দোয়া করবা, তোমাদের জন্য অবশ্যই দোয়া। ইনশাল্লাহ ভালো কিছু করো, সবার সাথে ইনশাল্লাহ দেখা হবে আমাদের গ্র্যান্ড সেলিব্রেশন প্রোগ্রামে। আর তোমরা নিজেদের বেস্টটা দাও, আর কিছুদিন আছে মাত্র, দাঁতে দাঁত চেপে ধরে একটু পরিশ্রম করো, ইনশাল্লাহ সফল হবা। আর জিকে নিয়ে অত বেশি টেনশন করার কোনো দরকার নাই। যে কোনো ধরনের প্রবলেম ফেস করলে হচ্ছে আমাকে তুমি ডিরেক্ট নক করতে পারো, আর তুমি হচ্ছে যে কোনো ভিডিওর নিচে কমেন্টে আমাকে মেনশন করতে পারো, ডিসকাশন গ্রুপে যেখানে ইচ্ছা তুমি মেনশন করে দিতে পারো। আমি ইনশাল্লাহ আমার যথাসম্ভব চেষ্টা করব তোমাদের এই সকল ধরনের সমস্যার সমাধান দেওয়ার। হ্যাঁ, তো তোমরা হচ্ছে মোটিভেশন হারাবা না। তোমাদের একমাত্র মোটিভেশন হওয়া উচিত হচ্ছে এই পরীক্ষা সম্পর্কে, ঠিক আছে? তুমি এখন মোটিভেশন নাও, এখন পরীক্ষার পরে যে তুমি মোটিভেশন হেরে ফেলো, ঠিক আছে? এখন মোটিভেশন হারাই যাবে বারবার, ঠিক আছে? বাট তুমি চেষ্টা করো যে পড়াশোনার মধ্যে ডুবে থাকতে, আদার্স চিন্তা মাথাতেই নিবা না, ঠিক আছে? কারণ মাথাতে তুমি এখন যদি নিতে থাকো যে ভাই আমি হচ্ছে পড়তে পারতেছি না, কিসের জন্য? যে আমার হচ্ছে টেনশন হচ্ছে চান্স পাবো কি পাবো না। আগে তুমি পড়ো, যেটুকু সময় টেনশন করতেছো ওই টেনশনের টাইমটুকু তুমি যদি পড়ো, তাহলে কিন্তু তোমার চান্স পাওয়ার সম্ভাবনা বাড়বে,
0.1% হলেও বাড়বে, তাই না? তো তুমি হচ্ছে পড়াশোনার পিছনে টাইম দাও আর প্র্যাকটিস করতে থাকো সমানে, প্রচুর প্র্যাকটিস করো, পড়াশোনা করো, ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে। তো তোমাদের সাথে আমার অফিসিয়ালভাবে শেষ বিদায়। সবাই ভালো থাকো, নিজের খেয়াল নাও, অ্যান্ড আমার জন্য দোয়া করবা। সবাইকে শুভকামনা পরীক্ষার জন্য। আসসালামু আলাইকুম।